আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচ গতিবিদ্যার শেষের দিকের আরেকটা ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। আমি শুভা। আজকে শুক্রবার ঠিক দুপুরবেলা আমরা গতিবিদ্যার একেবারে থিওরি ক্লাসগুলোর মধ্যে শেষ ক্লাস। আগামী ক্লাস থেকে আমাদের সিকিউ এমসিকিউ সলভিং ক্লাস, তারপর হচ্ছে অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস, আরো ৩টা ক্লাস হবে। বাট সেই ক্লাসগুলোতে আমরা হচ্ছে স্পেশাল প্রবলেমগুলো সলভ করব। আজকে আমাদের থিওরির উপর শেষ ক্লাস হবে। I thought the last class আমরা যে ক্লাসটা করেছিলাম সেটা আমার কাছে মনে হয়েছিল শেষ ক্লাস থিওরির। পরে দেখলাম যে না, আরো একটা থিওরি ক্লাস বাকি আছে। তো আজকেই সেই ক্লাসটা আমরা নিয়ে ফেলবো। তো কি অবস্থা সবার? কলেজগুলোতে মনে হয় টিউটোরিয়াল পরীক্ষা-টরীক্ষা শুরু হয়ে গেছে। সো টিউটোরিয়াল পরীক্ষা-টরীক্ষার ভিড়ে অনেকের ১ম রিয়ালাইজেশন আসে আরকি। আমরা তো ধরেন ভেক্টর পড়ি, বিভিন্ন চ্যাপ্টার পড়ি, ম্যাথ করি টুকটাক। বাট পরীক্ষার হলে আসলে বসলে বোঝা যায় প্রিপারেশন কিরকম, কতটুক পড়া লাগবে, কি পড়া উচিত ছিল, কি পড়ি নাই। আ ভুলের হিসাবগুলো তখন মাথায় আসে এবং সামনের দিনগুলাতে আরো স্ট্রংলি কামব্যাক করব। এই উদ্দীপনাটা তখন পাওয়া যায়। সো আমরা আমাদের টপিক অলমোস্ট শেষ করে ফেলছি। আজকে আমরা টুকটাক ছোটখাটো কিছু জিনিস দেখব। চলেন আমরা আ আচ্ছা, আচ্ছা। কি বলছে? আমাকে অনেকগুলা কমেন্ট আসতেছে। আমি একটু কমেন্ট গুলা পড়ি। আ আচ্ছা। ১ম এ কি ছিল? অনলি ২ আওয়ার আর্কাইভ দেখছি। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো বন্ধ দিবে কবে? আচ্ছা, কমেন্ট ছিল বন্ধ দিবে কবে? আসসালামু আলাইকুম জানাইছে অনেকে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেক আগে ক্লাস টেস্ট হয়ে গেছে। আচ্ছা। ওকে, ওকে। ঠিক আছে। আমরা অনেকে জয়েন করে ফেলছি। বাকিরা হচ্ছে অনেকে বলছে পরীক্ষা খারাপ হইছে, আবার অনেকে বলছে পরীক্ষা ভালো হইছে। আহ অনেকে খুব খারাপ হইছে, আবার অনেকে খুব ভালো হইছে। অনেক ধরনের কমেন্ট আমি পাইলাম। সো আমরা একটা জিনিস মাথায় রাখবেন। এই ইন্টার লাইফে পরীক্ষা অনেক খারাপ হবে, অনেকবার খারাপ হবে। বাট আপনার একটা খারাপ হওয়া পরীক্ষা যেন আপনার মনোবলকে দমাইতে না দেয়। সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হয় যে ইন্টারে শেষ পর্যন্ত, এটা বোর্ড পরীক্ষা বলেন আর অ্যাডমিশন বলেন, শেষ পর্যন্ত সে ভালো করে যে অনেক, অনেক ভালো করে বাউন্স ব্যাক করতে পারে। সবাই এখানে পড়ে যাবে। একদম স্কুলের ফার্স্ট বয়টাও এখানে অনেক সময় পরীক্ষায় ফেল করবে। স্কুলের ফার্স্ট বয়টাও অনেক সময় পরীক্ষায় 50% মার্কস উঠাইতে পারবে না। স্কুলের ফার্স্ট গার্লটাও অনেক সময় অনেক খারাপ করবে। সবাই তো খারাপ করবেই। কিন্তু মাথায় রাখবে সবাই খারাপ করার পরেও যারা খারাপ করার পরে এই বিশ্বাসটা ধরে রাখতে পারবে, আমি একটু চেষ্টা করলে আমি পারবো। এই বিশ্বাসটা যারা রাখে এবং কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে যায়, তারা খারাপ করে এটা কখনো হয় না। তারাই আসলে দিন শেষে ভালো করে। সো আমরা চলেন আর কথা না বাড়াই, আমরা পড়াশোনা শুরু করব। আমাদের গতিবিদ্যার আজকে ঠিক ১০ নাম্বার লেকচার। আমরা ১০ নাম্বার লেকচারে আপনাদেরকে ওয়েলকাম করতেছি। বৃত্তাকার গতি নিয়ে আমাদের পড়াশোনা চলতেছিল। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে রিভিউ করে দিই যে আমি সোফার কি দেখে আসছিলাম। ফিরে দেখা। সো আমরা দেখে আসছিলাম বৃত্তাকার গতি বা কৌণিক বেগ। কৌণিক বেগ বা কৌণিক গতি যাই বলি না কেন, এইটা ছিল ওমেগা। ওমেগাকে থিটা বাই টি দ্বারা প্রকাশ করা যায়। আবার এটাকে টোয়াইস পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, এভাবেও কিন্তু এই গতিটাকে প্রকাশ করা যায়। তারপর আমরা পড়ে আসছিলাম যে আবার এটাকে টোয়াইস পাই এফ দ্বারাও প্রকাশ করা যায়। এবং কম্পাঙ্ক, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এফ। এটাকে হচ্ছে পর্যায়কালের ইনভার্স বলা যায়। এটা আপনারা 9-10 থেকেই জানেন। তারপর আমরা পড়ে আসছিলাম যে v is equals to ওমেগা ক্রস আর। ওমেগা ছিল হচ্ছে কৌণিক বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এই দুইটার ক্রস গুণ করলে আমরা কি পাই? রৈখিক বেগ পেয়ে যাই। তারপর আমরা পড়ে আসছিলাম কেন্দ্রমুখী ত্বরণ। গত ক্লাসে আমরা কেন্দ্রমুখী ত্বরণ নিয়ে কাজ করেছিলাম। যেই ত্বরণ বৃত্তাকার পথে বস্তুকে ঘুরাইতে সাহায্য করে সেই ত্বরণকে বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ। এসি সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে আমরা 3টা সূত্র জানি, ভি ওমেগা, ভি স্কয়ার বাই আর, অথবা ওমেগা স্কয়ার আর। এই হচ্ছে এই ফর্মুলাটা। সো এই জিনিসপাতিগুলো ওকে। সো অনেক গরম লাগতেছে, তো ভাইয়া জ্যাকেটটা খুলে ফেলো। সো আমরা এই প্রবলেমগুলো লাস্ট ক্লাসে দেখে আসছিলাম। আহ তো চলেন আমরা একটু পড়াশোনাতে আবার চলে আসি। আমাদের কেন্দ্রমুখী ত্বরণ, যেটাকে ইংলিশে আমরা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন বলি, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন
তো কেন্দ্রমুখী ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ফার্স্ট লেটারটা হচ্ছে সি। ওইটার কারণেই এখানে এই সি শব্দটা চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, ওকে, বারবার কমেন্ট করে যাচ্ছে। কি বলছে ভাইয়া? আহ নুরা না? আপনাকে মনে হয় যে আপনি অনেক তাড়ায় আছেন, মানে অনেক ফার্স্ট ক্লাস না ইদানিং। সবারই কি এটা মনে হয়? তো ভাইয়া, জীবনটা ভেক্টরের মতো না। হ্যাঁ, চিন্তার জীবনটা ভেক্টরের মতো না। আমরা চিন্তা করি না যে ভাইয়া ভেক্টর পড়ছি 2 মাস লাগায়, তারপর হচ্ছে যে গতিবিদ্যাও পড়বো 3 মাস লাগায়। তো এইভাবে আসলে ইন্টার লাইফ চলবে না। কেন চলবে না? কারণ ইন্টার লাইফ আপনাকে পড়ার সুযোগ দিবে সর্বোচ্চ 15 থেকে 16 মাস। তো ইন্টার লাইফে আপনি পুরা মিলায়, সবকিছু মিলায় ধরেন আপনি জুলাই আগস্টের দিকে শুরু করছেন, হয়তো আপনার 27শে এপ্রিল নাগাদ আপনার পরীক্ষা চলে আসবে। অর্থাৎ দেখবেন ক্লাস যেদিন স্টার্ট করছেন ওই দিন থেকে 20 মাসের মধ্যে আপনার পরীক্ষা, বোর্ড পরীক্ষা, 20 থেকে 21 মাস। এর মধ্যে আপনার কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল আছে, এর মধ্যে আপনার হাফ ইয়ারলি আছে, এর মধ্যে প্রি টেস্ট আছে, এর মধ্যে টেস্ট আছে। মূলত তো টেস্টের মধ্যে শেষ করতে হবে। তো আপনি আসলে আপনার সিলেবাস শেষ করার জন্য টাইম পাবেন 14 থেকে 13 মাস, বা ধরলাম একটু বাড়াই বললাম 15 মাস। তো 15 মাসে আপনাকে ফিজিক্সের 21টা চ্যাপ্টার শেষ করতে হবে। ফিজিক্স ফার্স্ট পেপারের 10টা, সেকেন্ড পেপারের 11টা। তো আপনি চিন্তা করেন যে ফিজিক্সের 21টা অধ্যায় যদি আমাকে শেষ করতে হয় 15 মাসের মধ্যে, 14 মাসের মধ্যে, তাহলে 1 মাসে একটার বেশি, প্রায় 1.5টার কাছাকাছি অধ্যায় শেষ করতে হবে। 1 মাসে যদি 1.5টার কাছাকাছি অধ্যায় শেষ করতে হয়, তাহলে একটু চিন্তা করেন তো ভাইয়া, আপনি এখন যে স্পিডে আছেন ওই স্পিডে যদি আপনি পড়তে থাকেন, আপনার সিলেবাস হইতে হইতে বোর্ড পরীক্ষা কি অ্যাডমিশনও শেষ হয়ে যাবে। তো ইন্টার লাইফে স্পিড নিতে হয়। ইন্টার লাইফটাই এরকম। ইন্টার লাইফে আপনাকে এই ট্র্যাপের মধ্যে দিয়ে যেতে হবে। অনেক অনেক পড়া, অনেক অল্প সময়, অনেক ম্যাথ। আপনার কাছে মাঝে মাঝে মনে হবে কি যে ভাই ফিজিক্সের একটা চ্যাপ্টারের ম্যাথ করেই তো আমি কুলাতে পারতেছি না। আপনার কাছে মনে হবে যে একটা চ্যাপ্টার ম্যাথ করতে তো মনে হয় 3 মাস সময় দেওয়া উচিত, কিন্তু ভাইয়ারা তো 1 মাসে একটা চ্যাপ্টার বেশি শেষ করে ফেলতেছে। আর এখন আপনি ফিজিক্স ফার্স্ট পেপারে, ইন্টার ফার্স্ট ইয়ারে যখন আছেন, তখন আপনি যত স্লো আগাচ্ছেন তত সেকেন্ড ইয়ারে যায় বেশি প্যারা খাবেন। কেন? কারণ আপনার ফার্স্ট ইয়ার স্লো যাওয়ার কারণে তো ইন্টার সেকেন্ড ইয়ারে আপনাকে সময় বাড়ায় দিবে না। ইন্টার সেকেন্ড ইয়ারে উল্টা আপনার আরো সময় কমে যাবে। ফার্স্ট পেপারে আমরা 10 মাস সময় পাই, সেকেন্ড পেপারে 5 মাস সময় পাই। তা আপনি এদিকে যত স্লো আগাবেন তত দেখবেন ফার্স্ট ইয়ার ফাইনাল চলে আসছে, আপনার ফার্স্ট ইয়ারে অনেক চ্যাপ্টার বাকি রয়ে গেছে। তখন সেকেন্ড ইয়ার যখন এমনি আলোর বেগে যাওয়া শুরু করবে, তখন যদি আপনার ফার্স্ট ইয়ারও বাকি থাকে, তখন তো আপনি চোখে ধোঁয়া দেখবেন। সো ওই ধোঁয়া অনেক আগ থেকে দেখা ভালো। স্পিড ইন্টারের কমন জিনিস। এবং ইন্টারের বুয়েট ভর্তি পরীক্ষা বলেন, মেডিকেলের ভর্তি পরীক্ষা বলেন, আর ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষাই বলেন, ওই বুয়েটের ভর্তি পরীক্ষা 3 ঘন্টার জায়গায় যদি 5 ঘন্টা দিত, কম বেশ সবাই চান্স পাইতো। মেডিকেল ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউ 1 ঘন্টা না দিয়ে 2 ঘন্টা দিলে সবাই কম বেশ 80-85 তুলে আসতো। ঢাকা ভার্সিটির পরীক্ষা 1.5 ঘন্টা না দিয়ে 2.5-3 ঘন্টা দিলে সবাই সবাই কম বেশ ভালো মার্কস উঠায় ফেলতে পারতো। কিন্তু ইন্টারের চ্যালেঞ্জটাই এই জায়গায়। ভর্তি পরীক্ষার ক্ষেত্রেই বলেন আর পুরো ইন্টার লাইফটাই বলেন, সময় অনেক অল্প, শেষ করতে হবে অনেক কিছু। এটা যে ধরতে পারবে, যে প্রথম থেকেই এই ক্লুটা ধরে ফেলতে পারবে, নিজের মধ্যে নিয়ে ফেলতে পারবে, সে অনেক দূর যাবে। আর যে প্রথম থেকে না ভাই একটু স্লো করি, আরো ডিপে যাব, এটা করব ওইটা করব, এত সহজ ইন্টার লাইফটা না। ঠিক আছে? ওকে, সো আমরা অনেক কথা বলছি, আমরা এখন চলে আসি আমাদের পড়াশোনার দিকে। সো আমরা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, এই জিনিসপাতিগুলো তো আমরা পড়ছি। কেন্দ্রমুখী বলটার ক্ষেত্রে একটু মনে করায় দিই আপনাদেরকে যে আমাদের টপিকটা কি ছিল, বিকজ লাস্ট ক্লাসে আমরা এইটা করে শেষ করছিলাম। আমরা বলেছিলাম যখন আমরা বৃত্তাকার পথে আছি, এই বিন্দুতে যখন আমি থাকবো তখন কেন্দ্রের দিকে এই বরাবর একটা বল প্রযুক্ত হবে। যখন আমি এইখানে আসি তখন আমার কেন্দ্র বরাবর একটা বল প্রযুক্ত হবে। যখন আমি এইখানে আসি তখন আমার বেগ, প্রতিটা মুহূর্তে বেগ যেদিকে তার সাথে লম্ব হবে কেন্দ্রমুখী বল এফসি। এফসি বা এসি যেটাই বলেন না কেন, কেন্দ্রমুখী বলটা তার সাথে লম্বভাবে প্রযুক্ত হয়। এফসি এই দিকে হচ্ছে বেগ। তো এখানে অলওয়েজ মাথায় রাখতে হয় বেগ এবং এফসি পরস্পর লম্ব হয়। বেগ এবং এফসি পরস্পর কি হয়? লম্ব হয়।
এটা বৃত্তাকার পথের প্রত্যেকটা বিন্দুর জন্য। সো আমরা তো এসি পড়ে আসছিলাম, কেন্দ্রমুখী বল, সেটা কত পড়ছিলাম? ভি ওমেগা, এটা একটা সূত্র ছিল। এসি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর একটা সূত্র দেখছি। এসি ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর একটা সূত্র দেখছি, তাই না? এখন এফ মানে কি? এম এ, এফ মানে এম এ, তাহলে এম সি, এফ সি ইজ ইকুয়ালস টু কি? এম এ সি। তাহলে এখান থেকেও আমার বলা যায় কেন্দ্রমুখী বলেরও তিনটা সূত্র আসবে, একটা হচ্ছে এম ভি ওমেগা, একটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর আরেকটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এই তিনটা সূত্র মূলত আমার কেন্দ্রমুখী বলের জন্য কাজে লাগবে। তাহলে চলেন আমরা এখান থেকে একটু একটা প্রবলেম সলভ করি। এইটা হচ্ছে P67। 5 মিটার সুতার প্রান্তে 5 মিটার সুতার প্রান্তে 2 কেজি ভরের বস্তু কে সংযোগ করে মিনিটে 20 বার ঘোরানো হলে ঘোরাতে সুতা বরাবর সুতা বরাবর সুতা বরাবর কি পরিমাণ বল সুতা বরাবর কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? তো আমাদেরকে বলতেছে 5 মিটার সুতার প্রান্তে এত কেজি ভরের বস্তুকে সংযুক্ত করে মিনিটে 20 বার ঘোরাতে হবে, তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে সুতা বরাবর? তাহলে কেসটা কিরকম আমরা একটু বোঝার চেষ্টা করি। এই একটা সুতা, এই একটা সুতা, এই সুতাটাকে প্রান্তে আমি কি করছি? 2 কেজি ভর কানেক্ট করছি, 2 কেজি। আর এই সুতাটার দৈর্ঘ্য কত বলছি? 5 মিটার। এখন আমাদের যে কাহিনীটা করা হয়েছে, এই বস্তুটাকে এইভাবে হচ্ছে একটা বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। এখন আমরা জানি বৃত্তাকার পথে ঘুরাইতে হইলে কেন্দ্রের দিকে কি একটা বল প্রয়োগ করতে হয়। এই বলটা কি? কেন্দ্রমুখী বল, যেটাকে সেন্ট্রিপেটাল ফোর্স বলা হয়, এফসি। এফসি মানে সেন্ট্রিপেটাল ফোর্স। এখন তাহলে চিন্তা করেন, আমার সুতা বরাবর আসলে কি, এই যে সুতা বরাবর আমাকে কি বল প্রয়োগ করতে হবে? কেন্দ্রমুখী বল প্রয়োগ করতে হবে, তাহলেই বস্তুটাকে ঘুরানো পসিবল হবে। এখন তাহলে আমরা যদি কাজ করি, আমরা জানি সুতা বরাবর যেই পরিমাণ বল প্রয়োগ করতে হবে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটা অনেকগুলা সূত্র আছে, এম ভি স্কোয়ার বাই আর, আমার সব থেকে বেশি দরকার যেটা এম ওমেগা স্কোয়ার আর। এখন বলতে পারেন যে ভাই আপনি কিভাবে বুঝলেন যে আমার তো তিনটা ফর্মুলা ছিল, এম ভি ওমেগা, এম ভি স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর, কোনটা হবে এটা আপনি কিভাবে বুঝলেন? দেখেন ভাই, এম ভি ওমেগা যদি বের করতে চান আপনাকে ভি ওমেগা দুইটাই লাগবে, কিন্তু আপনার এখানে দুইটার ডাটা দেয় নাই। আপনার এখানে বলা আছে মিনিটে 20 বার, মিনিটে 20 বার ঘোরা। এই কথাটা বলতে বোঝায় আপনার ওমেগা পেয়ে যাবেন। এই কথাটা থেকে মিনিটে 20 বার ঘুরতেছে, এখান থেকে আপনি ওমেগা পেয়ে যাবেন। ওমেগা যদি পেয়ে যান তাহলে সব থেকে ইজি ফর্মুলা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, কারণ এম এবং আর আপনাকে অলরেডি দেওয়া আছে, ওমেগা এখান থেকে বের করে বসাই দিলে কাজ শেষ। সো আমরা তাহলে এখন কাজ করব। আমাদের কত ভর আছে? আমাদের ভরটা হচ্ছে 2 কেজি। ওমেগা মনে আছে আমরা যখন ওমেগা সলভ করি, ওমেগা হচ্ছে থিটা বাই টি, তাই না? এখন মিনিটে 20 বার, তাহলে আমরা যদি টাইমটা, মিনিট 1 মিনিট মানে 60 সেকেন্ড, 20 বার ঘুরছে, প্রতিবার ঘোরা মানে কি 2 পাই রেডিয়ান ঘোরা। তাহলে এইখান থেকে দেখেন আমরা যদি কাজ করি, এটা কাটাটি যায়, তাহলে আমাদের থাকে হচ্ছে 4/6 বা 2 পাই/3 এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিব। এই মানটা যদি আমরা বসাই 2 পাই/3 স্কোয়ার ইন্টু আর, আর কত? সুতার দৈর্ঘ্যটাই কিন্তু আর হিসেবে বৃত্তাকার পথে ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে। তাহলে 10 ইন্টু
এখান থেকে আমার মানটা চলে আসবে 43.86 নিউটন। 43.86 নিউটন। এইটা হচ্ছে আমাদের তাহলে প্রথম প্রবলেম। আমরা এই প্রথম প্রবলেমটা করে ফেললাম। ঠিক আছে, ডান। আমাদের 67 নাম্বার প্রবলেম শেষ। আরেকবার একটু ছোট্ট করে বলে, আমাকে বলছে মিনিটে 20 বার ঘুরবে। তো মিনিটে 20 বার ঘুরবে ওমেগা কৌণিক বেগ মানে থিটা বাই টি। 1 মিনিট মানে 60 সেকেন্ড। একবার ঘোরা মানে 2 পাই রেডিয়ান কোণ যাওয়া, 20 বার ঘোরা মানে তার 20 গুণ 20 ইন্টু 2 পাই। এইখান থেকে কাটাকাটি করে আমরা কৌণিক বেগ পেয়ে গেছি 2 পাই বাই 3 রেডিয়ান পার সেকেন্ড। কেন্দ্রমুখী ত্বরণের মধ্যে এম এবং আর 2 কেজি এবং 5 মিটার এটা দেওয়া আছে, তাহলে ওমেগাটা যেহেতু জানা আছে, এই ফর্মুলাটা ইউজ করা সব থেকে ইজি। তো আমি তখন ওমেগার ভ্যালুটা বসাইলাম, স্কোয়ার করলাম, এখান থেকে এত নিউটন কেন্দ্রমুখী বল লাগবে, এবং এই কেন্দ্রমুখী বলটাই হচ্ছে আমাকে সুতা বরাবর প্রয়োগ করতে হবে। দ্যাট মিনস এটাই আমার অ্যান্সার। ওকে, এইবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটি 3 কেজি ভরের বস্তুকে 4 মিটার সুতার সাহায্যে 4 মিটার সুতার সাহায্যে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরাতে হলে এক একটি এত কেজি ভরের সুতাকে এত মিটার হলে এক স্পর্শকীয় ত্বরণ, 2 কেন্দ্রমুখী ত্বরণ, 3 লব্ধি ত্বরণ কত হবে। সো আমাদের আরো একটা প্রবলেম, আমরা এই প্রবলেমটা সলভ করব। আগে স্লাইডটা একটু দেখান, আল্লাহ কমেন্ট করতে করতে মরে যাচ্ছে। ওকে নেন, আগে স্লাইড দেখাই ফেললাম। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নেন তাহলেই হবে। 1 2 3 4 5 নেন। ওকে, সো আমাদেরকে বলছে একটা 3 কেজি ভরের এখন কি বইটা সিকিউ হবে? বইটা এখন সব হচ্ছে রিটেন, কোনো এমসিকিউ হবে না। 600 মার্কসের পরীক্ষা হবে, 3 ঘন্টার একটা এক্সাম হবে, পুরোটাই হচ্ছে আমার রিটেন হবে, কোনো এমসিকিউ থাকবে না। ওকে ওকে, সো আমরা তাহলে এইবার যেটা করব সেটা কি হোয়াইট কালার দিয়ে লিখতে বলতে, ঠিক আছে হোয়াইট কালার লিখবো। আমরা এখান থেকে কি কি জানি? ফার্স্ট অফ অল এইটা আমার এম দেওয়া আছে, সুতার দৈর্ঘ্য যেটা সেটাই কি হয়, রেডিয়াস হয়। আর এইটা কি দেওয়া আছে, কত দ্রুতিতে ঘোরাতে হবে, বেগ দেওয়া আছে। তাহলে 1 নাম্বার আমি চিন্তা করি, 1 নাম্বার বলছে স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ এটা কি বুঝেন? স্পর্শকীয় ত্বরণ এইটা হচ্ছে ইংলিশে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। 3 ঘন্টায় 600 মার্ক। হ্যাঁ, ও আচ্ছা, আমি তো নাম্বার দিতে ভুলে গেছি। P68 P68 ওকে। সো বলা আছে স্পর্শকীয় ত্বরণ আমাকে বলছে নির্ণয় করতে। স্পর্শকীয় ত্বরণকে আমরা কি বলি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। সো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে এটি দ্বারা প্রকাশ করা হয়। এই এটি হচ্ছে ডিডিটি অফ ভি। এখন দেখেন, আমাদের যখন বস্তুটা যাচ্ছিল, বস্তুটা কি সবসময় 20 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতেই সবসময় ঘুরতেছে, 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতেই সবসময় ঘুরতেছে। তাহলে ডিডিটি অফ ভি, এই ভি এর মানটা অলওয়েজ 20।
তাহলে কোনো একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 0 হয়। তাহলে আমাদের ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এইটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা আমাদের ফার্স্ট অ্যান্সার। 2 নাম্বার আমাকে বলছে কেন্দ্রমুখী ত্বরণ কত বের করতে। কেন্দ্রমুখী ত্বরণ সেটা কি? ভি স্কয়ার বাই আর। ভি কত? ভি হচ্ছে 20, এটা স্কয়ার ডিভাইডেড বাই আর কত দেওয়া আছে? 4। তাহলে 400/4, দ্যাট মিনস 100 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখেন আমাদের পরের যে অংশটা, ধরেন আপনি এই বিন্দুতে ছিলেন, এই বিন্দুতে আপনার রৈখিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভি। আপনার এই দিক বরাবর এসি কাজ করবে, আর মাথায় রাখবেন বস্তুটা যেই দিকে গতিশীল ঠিক ওই দিক বরাবরই এটি কাজ করে। এখন তাহলে দেখেন আপনার এই দিক বরাবর এসি আছে কত? এসি আছে হচ্ছে 100, আর এই দিক বরাবর এটি কত বের হয়েছে? এটি হচ্ছে 0। তাহলে আলটিমেটলি যেহেতু এই দিকে কোনো মান নাই, তাহলে টোটাল বল যদি আমাকে বের করতে বলে বা টোটাল ত্বরণ যদি আমাকে বের করতে বলে, তাহলে এ রেজাল্টেন্ট লব্ধি ত্বরণ সেটা আসলে কত আছে? √ এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার। কেন? কারণ এই স্পর্শকীয় ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এবং কেন্দ্রমুখী ত্বরণ পরস্পর কত ডিগ্রিতে থাকে? 90 ডিগ্রিতে থাকে। তো আমাদের তো এখানে এসি স্কয়ারটা 100 স্কয়ার আর এটি তো 0, তো এটা আসলে থাকবে না, শুধুমাত্র এইটাই থাকবে। এবং দিকটাও হবে কোন বরাবর? দিকটাও হবে হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের দিকে বা কেন্দ্রের দিকে। ওকে, তাহলে আমরা এইখান থেকে এই প্রবলেমটা থেকে বের করে ফেললাম, যদি কোনো একটা বস্তু একই স্পিডে গতিশীল থাকে, সেম স্পিডে যদি সে গতিশীল থাকে, তাহলে তার স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা 0 হয়। কেন্দ্রমুখী ত্বরণ যেটা সেটা হচ্ছে ভি স্কয়ার বাই আর হয়। আর লব্ধি ত্বরণটা তো এইভাবে, যেহেতু দুইটা পরস্পর লম্ব, নর্মালি √ এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার হওয়ার কথা, এটিটা 0 হওয়ার কথা, শুধুমাত্র এ রয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো এইটুকু ডান, আমরা 68 করে ফেললাম। তাহলে আমাদের ভি স্কয়ার, ওকে, তাও একবার একটু ক্যালকুলেশনটা চেক করি। ওকে, তাহলে আমাদের এই 68-র পর এবার আমরা যাব 69-এ। পি 69। এবার দেখেন আমাদেরকে বলতেছে এইটা একটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথের এই বিন্দুতে এভাবে একটা বস্তু ঘুরতেছে, পি আর কিউ। এই বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর এই বিন্দুতে বস্তুর বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সো আমাকে যেটা বলছে সেটা হচ্ছে এইখানের ব্যাসার্ধ বলে দিছে 3 মিটার, একটা বস্তুর ব্যাসার্ধ বলে দিছে 3 মিটার। তাহলে আমাকে জিজ্ঞেস করছে এবং আমাদেরকে পর্যায়কাল বলে দিছে টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড। টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, বা বললাম আচ্ছা টিটা বলা থাকবে না, সমস্যা নেই। তাহলে আমাদেরকে বলছে যে পি বিন্দুতে স্পর্শকীয় ত্বরণ 200 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে 200 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে 1 কেন্দ্রমুখী ত্বরণ ও 2 লব্ধি ত্বরণ কত? তো আমাকে বলছে এইভাবে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘোরার সময় কোনো একটা বিন্দুতে, ধরেন এইটা একটা বিন্দু দেওয়া আছে, এটা একটা বিন্দু দেওয়া আছে, এর মধ্যে পি বিন্দুতে স্পর্শকীয় ত্বরণ, যেই ত্বরণটা বস্তুর স্পর্শক বরাবর বেগের মানটা বাড়ায়। দেখেন এখানে বেগ 20 ছিল, একটু পর 40 হয়েছে, তাহলে বেগটা তো আস্তে আস্তে বাড়তেছে। তো স্পর্শক বরাবর বেগের মান বাড়াইতে যেই ত্বরণ কাজ করে সেটাকে আমরা স্পর্শকীয় ত্বরণ বলে থাকি। আর যেই ত্বরণটা কি করে, বস্তুর বৃত্তাকার পথে ঘুরাইতে সাহায্য করে, অর্থাৎ বস্তুর বেগের দিককে চেঞ্জ করতে সাহায্য করে, সেই ত্বরণটাকে আমরা বলে থাকি কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে আমাদেরকে 1 নম্বরে বলছে কেন্দ্রমুখী ত্বরণ কত, 2 নম্বরে বলছে লব্ধি ত্বরণ কত। তাহলে চলেন আমরা সলভ করি।
সো আমাকে পি বিন্দুতে কাজ করতে বলছে, তাহলে আমরা এসি পি বিন্দুতে যদি কাজ করি তাহলে আসলে কি আসবে, ভি স্কোয়ার বাই আর আসবে। পি বিন্দুতে বেগ কত, পি বিন্দুতে বেগ হচ্ছে 40 স্কোয়ার, আর কত, আর হচ্ছে 3। তাহলে 40 স্কোয়ারকে যদি 3 দিয়ে ভাগ করি, 40 স্কোয়ার ডিভাইডেড বাই 3 কত আসে, 533, 533.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসলো। 2 নাম্বার, 2 নাম্বারে আমাকে কি জানতে চাইছে, 2 নাম্বারে আমাকে জানতে চাইছে লব্ধি ত্বরণ কত। এখন লব্ধি ত্বরণ রেজাল্টেন্ট আমরা কি জানি, দেখেন আমরা পি বিন্দুতে যদি কাজ করি, এই হচ্ছে পি বিন্দু, এই দিক বরাবর এসি কেন্দ্রমুখী বল কাজ করবে কি, ঠিক এই দিক বরাবর, এখানে এই দিক বরাবর এসি কাজ করবে, আর এই দিক বরাবর হচ্ছে এটি স্পর্শকীয় ত্বরণ কাজ করবে। সো এই যে এটির ভ্যালু আমাকে কত দেওয়া আছে কোশ্চেনে, 200, 200 দেওয়া আছে, আর এসি আমরা কত বের করলাম, 533.33। তাহলে এই দুইটা লব্ধি আসলে কোন দিকে হবে, এই দিক বরাবর লব্ধিটা হবে এ আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় লব্ধি কি হয়, প্রথমটা স্কয়ার প্লাস অপরটা স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার। তাহলে আমরা যদি মান বের করি 533.33 স্কয়ার প্লাস 200 স্কয়ার, তাহলে এখান থেকে লব্ধি ত্বরণের মান বের হয়ে যাবে। লব্ধি ত্বরণের মান আসবে 569.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তবে শুধুমাত্র মান বের করলেই হবে না, লব্ধি ত্বরণ কত, লব্ধি ত্বরণ তো একটা ভেক্টর রাশি, অবশ্যই দিকটা বের করতে হবে। তো আমি ধরলাম এইটা হচ্ছে থিটা, এইটা যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারি যে নাও থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সেই নিচে একা থাকে, অপরটা উপরে থাকে 200। তাহলে এখান থেকে আরেকটা অ্যান্সার চলে আসবে, tan ইনভার্স 200 ডিভাইডেড বাই a, দ্যাট মিনস এটা হচ্ছে 20.556 ডিগ্রি। তো চিত্রের মধ্যে যদি দেখে দেন যে আপনি কাকে আসলে থিটা ধরছেন, তাহলে জাস্ট মান এভাবে রেখে দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে বের করলাম যে লব্ধি ত্বরণ কত হয়, কেন্দ্রমুখী ত্বরণ কত হয়, এই জিনিসপাতিগুলো সবগুলো বের করে ফেললাম। এইটুকু কি ক্লিয়ার, এইটুকু কি ক্লিয়ার? ওকে, সো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। সো আমি একটু আরেকবার বলি ছোট্ট করে, একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তো ওর মধ্যে দুইটা ত্বরণ কাজ করতে পারে, একটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, যেটা হচ্ছে দিকটাকে প্রতি মুহূর্তে চেঞ্জ করে ওকে বৃত্তাকার পথে ধরে রাখে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে ওর বেগের দিকটা চেঞ্জ হয়, বেগের দিকটা চেঞ্জ হচ্ছে, বেগের দিকটা চেঞ্জ হচ্ছে, বেগের দিকটাকে চেঞ্জ করার জন্য যে ত্বরণ, ওইটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ এসি, এটা সূত্র কি, ভি স্কোয়ার বাই আর। আমাকে পি বিন্দুতে ভি দেওয়া আছে, পি বিন্দুতে আর জানি, তো আমি এখান থেকে পি বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ কত জানি। তারপর আমাকে বলছে যে এই পি বিন্দুতে যেহেতু দেখেন বেগটা এখানে ছিল 20, এখানে 40, মানে প্রতিটা মুহূর্তে বেগের মানটা চেঞ্জ হচ্ছে, বেগের মান চেঞ্জ করতে যে ত্বরণ লাগে সেটাকে বলা হয় স্পর্শকীয় ত্বরণ বা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটাকে এটি দ্বারা প্রকাশ করা হয়। সেটা আমাকে কষ্ট করে বের করা লাগে নাই, প্রশ্নে দিয়েই দেওয়া ছিল ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বা স্পর্শকীয় ত্বরণ, এটা বলেই দিছে এটি 200। সো এখন এই দুইটা জানি, তারপর জাস্ট দুইটা যেহেতু এসি কাজ করে কেন্দ্রের দিকে আর ট্যানজেনশিয়াল মানে কাজ করে স্পর্শকের বরাবর, দুইটা তো পরস্পর লম্ব, কেন্দ্র বা ব্যাসার্ধ, ব্যাসার্ধর দিক এবং হচ্ছে স্পর্শকের দিক পরস্পর লম্ব, তো দুইটা ভেক্টর পরস্পর লম্ব থাকলে রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার এই অনুযায়ী হচ্ছে আমরা লব্ধি বের করতে পারি। লব্ধি বের করলাম, মানটা এবং দিকটাও বের করলাম, থিটা এটা যদি হয় যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকে, ওই অনুযায়ী আমরা থিটাটাও বের করলাম। ডান, তাহলে আমরা 69 পর্যন্ত করে ফেললাম। এইবার হচ্ছে আমরা 70 নাম্বার দেখবো, P70। আমাদেরকে বলতেছে 3 মিটার ব্যাসার্ধের
উলম্ব বৃত্তাকার পথের উলম্ব বৃত্তাকার পথের এ বি সি ডি উলম্ব বৃত্তাকার পথের এ বিন্দুতে সুতার টান নির্ণয় করো। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে এম ইজ ইকুয়ালস টু, এম এর ভ্যালু বলে দেওয়া আছে 2 কেজি, আপনার রেডিয়াস বলা আছে, রেডিয়াসটা দেওয়াই আছে কোশ্চেনে, সমস্যা নেই, এবং কেন্দ্রমুখী সরি আমার কৌণিক বেগটা দেওয়া আছে 10 রেডিয়ান পার সেকেন্ড। এই দুইটা জিনিস দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে আমি একটু কপি করব একবার, এটাকে আমি কপি করব আরো একবার। ওকে, তো আমাকে বলছে 3 মিটার ব্যাসার্ধের একটা উলম্ব বৃত্তাকার পথ। এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা খুবই 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 ইম্পর্টেন্ট। উলম্ব বৃত্তাকার পথ, যেই সেই বৃত্তাকার পথটা উলম্ব বৃত্তাকার পথ। তো উলম্ব বৃত্তাকার পথের এ বিন্দুতে সে কতটুকু সুতার টান লাগবে সেটা আমাকে বের করতে বলছে এ বিন্দুতে। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি এই বিন্দুটা কোথায় আছে। এই বিন্দুটা আছে এই জায়গায়। তাহলে আমরা এই বিন্দুতে কি হবে একটু যদি খেয়াল করি, এই বিন্দুতে যদি আমরা একটু খেয়াল করি, এই বিন্দুতে বস্তুটার নিচের দিকে একটা কি ওজন কাজ করতেছে, আর উপরের দিকে কি সুতা কি কাজ করে, সুতা হচ্ছে অলওয়েজ কেন্দ্রের দিকে একটা টান প্রয়োগ করে। ধরেন আপনি একটা সুতার সাহায্যে ওই বস্তুটাকে ঘুরাচ্ছেন, তাহলে সুতা কি আপনার ধরেন আঙ্গুল যেখানে, ধরেন আপনি এইভাবে যদি একটা বৃত্তাকার পথে ঘুরান, তাহলে বৃত্তাকার পথে যখন একদম কেন্দ্রের নিচে থাকবে তখন আপনি কি আঙ্গুল দিয়ে উপরের দিকে টান দিবেন, তাহলে সুতাটা কাজ করবে বা সুতাটা টান দিবে উপরের দিকে, ওজন কাজ করতেছে নিচের দিকে। এখন এই দুইটা বলের লব্ধি কি হইতে হবে, এই দুইটা বলের লব্ধি হইতে হবে হচ্ছে কেন্দ্রমুখী বল। এই দুইটা বলের লব্ধি হইতে হবে কেন্দ্রমুখী বল। উপরের দিকে আপনি কাজ করতেছে সুতার টান, নিচের দিকে কাজ করতেছে ওজন। এই দুইটা বল মিলে, এই দুইটা বল মিলে আপনার লব্ধিটা হইতে হবে কেন্দ্রমুখী বলের সমান, না হলে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরবে না। আর আমি যদি সলিউশনে আসি, সলিউশনে যদি আমি আসি তাহলে আমি বলবো এ বিন্দুতে, এ বিন্দুতে সবগুলা বলের লব্ধি, সবগুলা বলের লব্ধি হইতে হবে উপরের দিকে বা কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল এম ওমেগা স্কয়ার আর। এখন সবগুলা বল বলতে অবশ্যই টি এ বড় হইতে হবে, কারণ টি এর দিকে আমার লব্ধি বলটা, কিন্তু নিচের দিকে কি আছে ওজন, ওইটা বাদ দিব, তাহলে কি আসবে এম ওমেগা স্কয়ার আর। তাহলে এখান থেকে দেখেন টি এ, এ বিন্দুতে সুতার টান সেটা চলে আসতেছে এম জি প্লাস এম ওমেগা স্কয়ার আর। এখন এম যদি কমন নিই তাহলে আমার কি থাকে, জি হচ্ছে 9.8, ওমেগা কত, ওমেগা বলে দেওয়া হচ্ছে 10, 10 স্কয়ার ইন্টু আর, আর কত বলা, আর হচ্ছে 3 মিটার। তাহলে এইখান থেকে আমার এম তো আমি জানি, এম কত, এম হচ্ছে 2 কেজি। তাহলে সবকিছু জানি, এখান থেকে আমার অ্যান্সারটা কত বের হয়ে যাবে, 2 ইন্টু 9.8 প্লাস 10 স্কয়ার ইন্টু 3, আমার মান চলে আসছে 619.6, 619.6 নিউটন। তাহলে আমাকে এতটুকু পরিমাণ বল সুতা দিয়ে প্রয়োগ করতে হবে। তো এই প্রবলেমটা পুরাটা আরেকবার একটু বুঝে নেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ 70 নাম্বার প্রবলেম। আমরা একটু দেখে নিই। আমার মাথায় রাখতে হবে, আমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে একটা বৃত্তাকার পথের যে কোনো বিন্দুতে যখন আমি থাকবো, বৃত্তাকার পথের যে কোনো বিন্দুতে আমার ওই বিন্দু এবং কেন্দ্রকে সংযোগকারী যে রেখা, ওই রেখা বরাবর যতগুলো বল থাকবে সবগুলো বলের লব্ধি হবে কেন্দ্রমুখী বল। কি বললাম, বৃত্তাকার পথে যে কোনো একটা বিন্দু এবং কেন্দ্রকে সংযোগকারী যে রেখাটা মানে ব্যাসার্ধ বরাবর যতগুলো বল থাকবে সবগুলো বলের লব্ধি হইতে হবে কেন্দ্রমুখী বলের সমান, তাহলেই শুধুমাত্র সে ঘুরতে পারবে। তাহলে আমার নিচের দিকে কাজ করতেছে এমজি, আর সুতা তো অবশ্যই কেন্দ্রের দিকে টান দেয়, তাহলে সুতার টানটা যদি এমজির থেকে বড় হয় এবং ওই লব্ধিটা যদি কেন্দ্রমুখী বলের সমান হয়, শুধুমাত্র তখনই সে ঘুরতে পারবে।
তাহলে সামেশন অফ এফ সবগুলো বলে লব্ধি হইতে হবে কেন্দ্রমুখী বলের সমান, উপরে টি এ নিচে এমজি, লব্ধিটা তাহলে এইটা, আর ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার। এম দেওয়া, ওমেগা দেওয়া, আর দেওয়া, এমজি জানি, টি এ কে এক পাশে রাখলাম, সবগুলো মান বসালাম, অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, সো এইবার এই কথাটাকে আমি একটু লিখবো আলাদাভাবে। এই কথাটা আজীবন মাথায় রাখতে হবে, এই কথাটা আজীবন মাথায় রাখতে হবে। বৃত্তাকার পথের যে কোনো বিন্দুতে ব্যাসার্ধ বরাবর ক্রিয়ারত সকল বল বা বলের উপাংশের, সকল বল এবং বলের উপাংশের, বল এবং বলের উপাংশের লব্ধি হবে, বল বা বলের উপাংশের লব্ধি হবে কেন্দ্রমুখী বলের সমান। একটা বৃত্তাকার পথে যে কোনো একটা বিন্দুতে আছেন, ওই বিন্দুগামী ব্যাসার্ধ বরাবর যতগুলো বল হবে সবগুলো বলের লব্ধি যদি কেন্দ্রমুখী বল হয়, তখনই শুধুমাত্র সে বৃত্তাকার পথে ঘুরতে পারবে। যে কোনো বিন্দুতে ওই বিন্দুগামী, এই কথাটা একটু ভুলে বলিনি, ওই বিন্দুগামী ব্যাসার্ধ বরাবর ক্রিয়ারত সকল বল এবং বলের উপাংশের লব্ধি হবে কেন্দ্রমুখী বলের সমান। এইবার আসেন আমরা 70 করার পর এখন আমি যাব হচ্ছে 71-এ। এখন আমি আর এই বিন্দুতে কাজ করব না, এখন আমি চলে আসব হচ্ছে বি বা ডি বিন্দুতে। আমরা যদি বি বা ডি বিন্দুতে চিন্তা করি, দেখেন তো খেয়াল করে ভাইয়া, এই বি বিন্দুতে আমার কেন্দ্রমুখী বল কাজ করতেছে কি এই বরাবর, বা সরি সুতার টান কাজ করতেছে এই বরাবর, ওজনটা কাজ করতেছে এই বরাবর। এখন এই ওজনের কি সুতার টান বরাবর বা ব্যাসার্ধ বরাবর কোনো উপাংশ আছে? ওজনের কি সুতার টান বরাবর কোনো উপাংশ আছে? উপাংশ নাই। কেন নাই? কারণ এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আর আমরা যদি সলিউশনে আসি, এমজি এর ব্যাসার্ধ বরাবর উপাংশ, ব্যাসার্ধ বরাবর উপাংশ সেটা কত, এমজি ইন্টু cos 90, দ্যাট মিনস এমজি ইন্টু 0, দ্যাট মিনস 0। এই এমজি এর ব্যাসার্ধ বরাবর কোনো উপাংশ নাই। তাহলে আমরা যদি বি বিন্দুতে কাজ করি, তাহলে আমরা সামেশন অফ এফ ব্যাসার্ধ বরাবর সবগুলো বলে লব্ধি হইতে হবে এম ওমেগা স্কয়ার আর। এখন দেখেন আমাদের এফ ওই বরাবর একটাই আছে, সেটা হচ্ছে বি বিন্দুতে কেন্দ্রের দিকে একটা বলই কাজ করছে, সুতার টান টিবি, আর ওজনের তো ওই বরাবর কোনো উপাংশ নাই, এই কারণে আমি আনতে পারতেছি না। ভর দেওয়া আছে 2, ওমেগা তো 10 আর আর হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6 আর 100, দ্যাট মিনস 600 নিউটন। এবং আপনি যদি চিন্তা করেন টি ডি বিন্দুতেও একই কেস না? ডি বিন্দুতে কিন্তু এক্স্যাক্টলি সেম কেস, যে ওজনের এই বরাবর, মানে আপনার টোটাল ওজনটা তো এই বরাবর, ওজনের এই দিক বরাবর কোনো উপাংশ নাই, শুধুমাত্র টিডি একটা বলই কেন্দ্রের দিকে কাজ করতেছে, তো সেই একটা বলই কি হবে, আমার কেন্দ্রমুখী বলের সমান হবে 600 নিউটন। তাহলে আমরা এইটা এবং এইটা দুইটাই কিন্তু বের করে ফেললাম। তাহলে 71 নাম্বার প্রবলেম ডান। এবার আসেন 72 নাম্বার প্রবলেম। এইবার আমরা যদি খেয়াল করি, সি বিন্দুতে আমার সুতার টান অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করে, সেটা নিচের দিকে। আমার সি বিন্দুতে বস্তুর ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে, সেটাও নিচের দিকে। তাহলে সি বিন্দুতে যতগুলো বল কাজ করতেছে, আমরা যদি সলিউশনে আসি, সি বিন্দুতে যতগুলো বল কাজ করতেছে সবগুলো বলের লব্ধি হইতে হবে কেন্দ্রের দিকে, কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী বল এম ওমেগা স্কয়ার আর। তাহলে সি বিন্দুতে কিন্তু সুতার টান এবং এমজি দুইটাই কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, দ্যাট মিনস টিসি প্লাস এমজি
দুইটা মিলে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে শুধু যদি টিসি সুতার টান নির্ণয় করি, এটা আমি সি বিন্দুতে বের করতেছি, তাহলে এটা কত আসে? এম কমন নিলে ওমেগা স্কোয়ার আর মাইনাস জি, জাস্ট এম জি কে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এম কত? এম হচ্ছে 2 কেজি, এখানে 10 স্কোয়ার ইন্টু আর হচ্ছে আমার 3 মাইনাস 9.8। তাহলে আমরা এখান থেকে অ্যান্সার কত পেয়ে যাব? 100 ইন্টু 3 মাইনাস 9.8 যা আসবে ইন্টু 2, তাহলে 580.4 নিউটন। এই তো আমরা এটাও বের করে ফেললাম। তাহলে আমার সি বিন্দুতে ওজন নিচের দিকে, সুতার টান নিচের দিকে, দুইটা মিলে লব্ধিটা হবে হচ্ছে কেন্দ্রমুখী বল। সো এই দুইটা যেহেতু একই দিকে, এই দুইটা যোগফলটা কেন্দ্রমুখী বলের সমান হইতে হবে। এমজি জানি, এম ওমেগা স্কোয়ার আর জানি, সব জানি, এখান থেকে টিসিটা বের হয়ে গেছে। এইভাবে হচ্ছে এই টাইপের প্রবলেম সলভ করে। তো আমরা কি বুঝতে পারছি? সো আমাদের সুতাটা হচ্ছে কিভাবে ঘোরানো হচ্ছিল পুরাটাকে আরেকবার যদি বলি, সুতাটা উলম্ব বৃত্তাকার পথ। একটা জিনিস মাথায় রাখবেন, আনহই বৃত্তাকার পথ আর উলম্ব বৃত্তাকার পথের মধ্যে পার্থক্য আছে। যেমন আমি একটু পার্থক্য দেখাই, হ্যাঁ। ধরেন আমি যদি বস্তুটাকে এইভাবে ঘুরাই, খেয়াল করেন, এইভাবে যদি ঘুরাই তাহলে এটা হচ্ছে আনহমিক বৃত্তাকার পথ। এইভাবে ঘুরাইলে আনহমিক বৃত্তাকার পথ। আর যদি আমি এইভাবে ঘুরাই, এইভাবে যদি ঘুরাই, এইটা হচ্ছে উলম্ব বৃত্তাকার পথ। আমি কিভাবে ঘুরাচ্ছি? আমি হচ্ছে উলম্ব বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, ঠিক আছে। তাহলে এই নিচের বিন্দুতে টান হচ্ছে কি লাগবে? এই নিচের বিন্দুতে টানটা দেখেন সব থেকে, এইখানে টান লাগছিল সব থেকে বেশি 619। এই নিচের পয়েন্টে আপনাকে নিচ থেকে উপর উঠানোটা সব থেকে কষ্ট, 619 পরিমাণ টান লাগছে। এর পরের বার কি হয়েছে দেখেন, এর পরের বার আমরা যখন বি বা ডি বিন্দুতে কাজ করছি তখন আরেকটু কম লাগছে। আমি যখন এইখান থেকে উঠতে উঠতে এইখানে আসছি তখন আমার এইদিকে টান লাগছে আরেকটু কম, 600। যদি আমি উপরে চলে যাই একেবারে টপ পয়েন্টে আরো কম টান লাগবে, ওইটাই আমার কত লাগছে দেখেন, 580.4। ঠিক আছে, এইভাবে আমরা তিনটা প্রবলেমই কিন্তু সলভ করে ফেললাম। আচ্ছা, ক্লিকারিং করতেছি। সো আমরা তাহলে এইটুকু কি ক্লিয়ার? এইটুকু মোটামুটি ক্লিয়ার? আচ্ছা, সো 71 নাম্বার স্লাইডটা যারা দেখতে চাইছিলেন, হিয়ার ইজ 71 নাম্বার স্লাইড। ওকে, এইবার আমরা চলে যাব কিছু অ্যাডভান্স ভালো ভালো প্রবলেমের দিকে। এখানে কয়েকটা প্রবলেম আছে যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম প্রবলেমটা এইটা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, না এটা কমন। আচ্ছা, ওই যে ব্রেক ব্রেক চাচ্ছে ওর একটু। তো এবার আসেন, আমরা 72-এর পর আমরা চলে যাচ্ছি হচ্ছে 73 নাম্বার প্রবলেম, P73। 73 নাম্বার প্রবলেমে আমরা চলে আসছি। আমাকে বলতেছে এক কাঁধে বানর নিয়ে, চিন্তা করতেছেন, কাঁধে বানর নিয়ে এক ব্যক্তি 9 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি রেডিয়াসটা হচ্ছে 9 মিটার, বৃত্তাকার পথে মসৃণ ভাবে সাইকেল চালিয়ে 3 মিনিটে 120 বার আবর্তন করে। এই কথাটা থেকে আমরা ওমেগা পেয়ে যাব। বানরটির কেন্দ্রমুখী ত্বরণ এ সি কত জিজ্ঞেস করছে। তো 73 নাম্বার প্রবলেম, লেটস বিগিন। কাঁধে বানর থাকুক, কাঁধে এ নাম্বারই থাকুক, আপনি বাঁচেন বা মরেন, কেন্দ্রমুখী ত্বরণের সূত্র অলওয়েজ কত? তিনটা সূত্র আছে, এর মধ্যে ওমেগা যেহেতু দেওয়া আছে, ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। সো ওমেগা, ওমেগা আমরা কি জানি? ওমেগা হচ্ছে থিটা বাই টি, এটা জানি তাই না, ইন্টু আর, আর কত দেওয়া আছে? 9 মিটার। এখন থিটা দেখেন কতবার ঘুরছে, 120 বার। 120 বার ঘুরলে 120 ইন্টু 2 পাই এই পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করবে। আর টি, টি কত? 3 মিনিট। 3 মিনিট প্রতি মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো আমরা এসআই ইউনিট রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসলাম ইন্টু 9। তাহলে এখান থেকে অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমার কত আসে? 240 বাই হচ্ছে 180 ইন্টু পাই, ওকে, এইটা স্কোয়ার ইন্টু 9। তাহলে আমার অ্যান্সার চলে আসে 157.91, 157.91 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এটা ডান।
ওকে, আচ্ছা ঠিক আছে, ডান ডান। 73-এর পর চলেন আমরা 74-এ যাই। P74, এখানে আমাদের ম্যাথটাতে যেটা বলতেছে সেটা হচ্ছে আ বডি ট্রাভেলস এত মিটার ইন এন সেকেন্ড, তার মানে এইটা হচ্ছে এস এনথ, আর এত মিটার ইন এন প্লাস টু এন সেকেন্ড, দ্যাট মিনস এস এন প্লাস টুথ। অ্যাক্সিলারেশন ইজ হোয়াট? তাহলে আমরা যেরকম জানি সলিউশনে যদি আমরা আসি, ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যেটা কাজ করতেছি, কোনো একটা বস্তু, সেই বস্তুটা কি করতেছে, সেই বস্তুটা হচ্ছে 102.5 মিটার যাচ্ছে এন তম সেকেন্ডে, আর 115 মিটার যাচ্ছে এন প্লাস টু তম সেকেন্ডে। জিজ্ঞেস করা হয়েছে ওই বস্তুটার ত্বরণ কত, জিজ্ঞেস করা হয়েছে ওই বস্তুটার কি কত, ওই বস্তুটার ত্বরণ কত, সেটা হচ্ছে জিজ্ঞেস করছে। ওকে, তাহলে এখন চলেন আমরা কাজ করব সলিউশন। আমরা এস টিথ এটা তো জানি, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এই জিনিসটা আমরা জানি। তাহলে আমরা যদি এন তম সেকেন্ডে কাজ করি, আমরা এখান থেকে বলতে পারি 102.5 ইজ ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ, টি এর জায়গায় এন তম সেকেন্ড, তাই এন বসবে। এইটা একটা সূত্র, এটাকে আমরা 1 নাম্বার সূত্র দিয়ে রাখতে পারি। এইবার আমরা যদি 2 নাম্বার সূত্র নিয়ে একটু কাজ করি, 2 নাম্বার সূত্র নিয়ে যদি একটু কাজ করি, সেটা কোনটা? এটা হচ্ছে আমরা এন তম সেকেন্ডে কাজ করছি, এবার এন প্লাস টু তম সেকেন্ডে কাজ করব। ওই মুহূর্তে কতটুকু সে গেছে? 115, সরি 115 গেছে, সেটা কত? ইউ প্লাস হাফ এ। এবার এন এর টি এর জায়গায় বসবে এন প্লাস টু মাইনাস ওয়ান। তাহলে আমরা এটাকে একটু সাজাই লিখি, ইউ প্লাস হাফ এ 2n প্লাস 4 মাইনাস 1, দ্যাট মিনস প্লাস 3। তাহলে এইটা হচ্ছে আমার, ধরলাম 2 নাম্বার সূত্র বা 2 নাম্বার ইকুয়েশন। এখন আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে ত্বরণ কত। তাহলে আমরা একটা কাজ করি, 2 থেকে 1 বিয়োগ দিয়ে দিই। 2 থেকে যদি আমি 1 বিয়োগ দিয়ে দিই, বাম পাশে কত থাকে? 115 থেকে এটা যদি যায়, তাহলে 12.5 থাকে। ইউ ইউ কাটাকাটি চলে যায়, হাফ এ কমন যাবে, 2n কাটাকাটি যাবে, 3 থেকে -1 গেলে 4 থাকবে, দ্যাট মিনস 2a। তাহলে এখান থেকে যদি সলভ করি, এ হচ্ছে 12.5 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 6.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, ডান। এইটা কি ক্লিয়ার? এটা কি আমরা বুঝতে পারছি? আমি আবার একটু ছোট্ট করে বলি, আমাদের টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র ছিল এস টি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ টু টি মাইনাস ওয়ান, হাফ টু টি মাইনাস ওয়ান। অনেকগুলো কমেন্ট আসছে, ওকে ওকে ডান। সো হাফ এ টু টি মাইনাস ওয়ান। সো আমরা এখানে এন তম সেকেন্ড, টি তম সেকেন্ডের জায়গায় এন তম সেকেন্ডে টি এর জায়গায় এন বসাইছি, আর এন প্লাস টু তম সেকেন্ডে টি এর জায়গায় এন প্লাস টু বসাইছি। দুইটা ইকুয়েশন পাইছি, বিয়োগ করে দিছি, বিয়োগ করার পর একটাই ইকুয়েশন, একটাই আননোন, সলভ করলে এ কত পেয়ে গেছি। ওকে, ইংলিশে কোশ্চেন কেন? এটা জেইই তে আসছিল, দ্যাট মিনস ইন্ডিয়াতে আসা প্রশ্ন। ওকে, তাহলে আমরা এবার আবারও হচ্ছে পরের প্রবলেমে যাই। 74 নাও 75, এইটা স্পেশাল। P75, P75, this is স্পেশাল। এই অঙ্কটা খুবই খুবই সুন্দর একটা অঙ্ক, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝে না। সো যারা বুঝতে চান, খুবই খুবই কনসেন্ট্রেশন দিয়ে প্রবলেমটা চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, অনেক কনসেন্ট্রেশন দিয়ে চিন্তা করতে হবে।
ওকে, সো আমরা তাহলে দেখেন এখানে কি বলতেছে, এখানে অঙ্কটাতে বলতেছে হচ্ছে যে এইটা একটা রকেট, একটি রকেট মহাকর্ষ মুক্ত স্থানে প্লাস এক্স দিক বরাবর, মানে এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর এত ধ্রুব ত্বরণে হচ্ছে গতিশীল আছে। তার মানে যে ত্বরণটা দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার, এই ত্বরণের রকেটটা গ্র্যাভিটি মুক্ত অঞ্চলে সামনের দিকে আগাচ্ছে। সো ভিতরের প্রকোষ্ঠের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাকে, টোটাল লেন্থটা 4 মিটার। প্রকোষ্ঠের বাম প্রান্ত থেকে একটি বল রকেটের সাপেক্ষে পজিটিভ এক্স অক্ষ বরাবর এত বেগে, এই যে এত বেগে হচ্ছে তাকে সামনের দিকে ছুড়ে মারা হয়েছে, এবং একই সময়ে অন্য একটি বল তার ডান প্রান্ত থেকে কত বেগে, এই এত বেগে নেগেটিভ এক্স অক্ষ বরাবর এত বেগে উল্টো দিকে ছুড়ে মারছে। তাহলে দুই প্রান্ত থেকে দুইটা বলকে এইভাবে ছুড়ে মারা হয়েছে। কত সেকেন্ড পর বল দুটি একে অপরের সাথে মিলিত হবে, দ্যাট মিনস টাইম কত, এটা জিজ্ঞেস করছে। তার মানে এমন একটা স্পেসে, এমন একটা অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে যে অবস্থানে তার মধ্যে কোনো কি নাই, ত্বরণ মানে অভিকর্ষ ত্বরণ নাই, কোনো গ্র্যাভিটি নাই। সো রকেটটা এরকম মহাকর্ষ মুক্ত একটা জায়গায় বা গ্র্যাভিটি মুক্ত একটা জায়গায় সোজা সামনের দিকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড়াচ্ছে। এদিক থেকে একটা বস্তুকে 0.3 আর ওই দিক থেকে একটা বস্তুকে 0.2 বেগে মারছে, তাহলে কি ওরা একটু পর এইভাবে যায় ধাক্কা লাগবে। কতটুকু সময় লাগবে ধাক্কার জন্য, সেটাই হচ্ছে কোশ্চেন। মধ্যবর্তী এই দূরত্বটা অর্থাৎ রকেটের এই চেম্বারটার দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। এখন আমরা একটা কাজ করিনি, আমাদের সুবিধার্থে এই বস্তুটাকে আমরা বলে নিই এ, এই বস্তুটাকে আমরা নাম দিই বি। তাহলে আমরা চলেন সলিউশনে যাই। প্রথমে এ বস্তুর ক্ষেত্রে দেখেন তো এই জিনিসটা বোঝা যায় কিনা। এ বস্তুর বেগ যদি বলি, এইটা আমরা কিসের সাপেক্ষে মাপতেছি, সবকিছু কিন্তু আমরা রকেটের সাপেক্ষে মাপতেছি, রকেটের সাপেক্ষে সকল পরিমাপ করা হবে। এখন শুরুতে যে বস্তুটা আমরা যখন বেগ বের করব, বেগ বের করতে হলে কি ইউ প্লাস এটি, এইরকম না আমাদের ফর্মুলা, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখন রকেটের আদিবেগ, সরি, এই বস্তুটার আদিবেগ কত আমি জানি না। কেন জানি না? কারণ রকেটটা তো ত্বরণে চলতেছে, তার মানে অলরেডি তার ভালো একটা বেগ আছে। রকেট যদি একটা বেগে থাকে তাহলে রকেটের ভিতর যে বস্তু আছে সেই বস্তুটা রকেটের সাথে সাথে একই বেগে গতিশীল থাকবে। যেমন আমি যদি একটা ট্রেনের মধ্যে থাকি, ট্রেনের যে বেগ আমি ঠিক একই বেগেই দৌড়াচ্ছি। ট্রেনের যে বেগ, ট্রেনের ভিতরে অবস্থিত সকল বস্তু একই বেগেই আছে। তাহলে ওর আদিবেগ যদি হিসাব করতে হয় তাহলে আমাকে রকেটের আদিবেগ জানা লাগবে, কিন্তু আমি তো সেটা জানি না। কিন্তু আমি যদি আরেকটা কাজ করে ফেলি, আমি সকল ধরনের হিসাব রকেটের সাপেক্ষে মাপি, যেমনটা কিনা আপনার আপেক্ষিক বেগের ক্ষেত্রে করছেন, যার সাপেক্ষে বেগ হিসাব করা হয় তার বেগকে বাদ দিয়ে কাজ করা হয়, তার বেগকে ভেক্টরিক্যালি বিয়োগ দেওয়া লাগে। তাহলে আমি যদি রকেটের সাপেক্ষে হিসাব করি, রকেটের সাপেক্ষে তো শুরুতে স্থির ছিল, তাহলে ওর আদিবেগটা 0। এখন দেখেন এই বস্তুটা যখন সামনের দিকে আগাবে, রকেটের সাপেক্ষে যখন আমি চিন্তা করব, তখন ওর ত্বরণটা কিন্তু মাইনাস হয়ে যাবে ইনটু টাইম টি। এখন আপনি বলবেন মাইনাস কেন হইলো? দেখেন শুরুতে রকেটের যে বেগ ওরও একই বেগ, তাহলে ওর বেগ থেকে রকেটের বেগটা যদি বাদ দিয়ে দিই তাহলে রকেটের সাপেক্ষে ওর বেগ পাবো, যেটা কিনা ধরেন ওর বেগ ছিল সে ফর এক্সাম্পল 100, 100 থেকে 100 বাদ দিলে 0 হয়, তো এরকম পাইলাম। এরপর বস্তুটা তো রকেটের গায়ের সাথে এখন আর লেগে নেই, রকেটের ভিতর তাকে একটা বেগে ছোড়া হয়েছে, তাহলে রকেটের দেয়াল থেকে সে একটু আলগা হয়ে যাবে। রকেটের দেয়াল থেকে যখন সে একটু আলগা হয়ে গেছে, তখন আর ওর মধ্যে রকেটের ওই ত্বরণটা 2 আর কাজ করতেছে না। তখন ওর আসলে সামনের দিকে আলাদা কোনো করে ত্বরণ নাই, কিন্তু রকেটটা ওর সাপেক্ষে সামনের দিকে 2 ত্বরণে আগায় যাচ্ছে। তাহলে রকেটটা যদি ওর সাপেক্ষে 2 ত্বরণে আগায়, তাহলে রকেটের সাপেক্ষে কি ওর 2 ত্বরণে পিছাচ্ছে। যেহেতু ওর 2 ত্বরণে পিছাচ্ছে, সো এই কারণে ওর ত্বরণটা হচ্ছে -2। অথবা আপনি আরেক ভাবে চিন্তা করতে পারেন যে ভাইয়া, ও যেহেতু সামনের দিকে যাচ্ছে কিন্তু ওকে একটা বেগে ছোড়া হয়েছে, কোনো ত্বরণ দিয়ে ছোড়া হয়নি। রকেটের গায়ের সাথে লেগে থাকলে রকেটের যেই ত্বরণ সেই ত্বরণ থাকতো, কিন্তু যেহেতু এখন সে একটা আলাদা বেগ দিয়ে মারা হয়েছে রকেটের ভিতরে, তখন ও আর রকেটের গায়ের সাথে নাই, তাহলে ওর কাছে এখন আর কোনো ত্বরণ নাই। কিন্তু রকেটের সামনের দিকে আছে 2, তাহলে যার সাপেক্ষে বের করতে হয় তারটা তো বিয়োগ করে দিতে হয়, তাহলে ওর ত্বরণ হচ্ছে 0
আর রকেটের ত্বরণ হচ্ছে 2, তাহলে 0 থেকে 2 যদি বাদ দিই তাহলে আমার কি থাকবে, 0 থেকে 2 যদি আমি বাদ দিই তাহলে আমার থাকবে হচ্ছে -2, ওইটাই হচ্ছে এখানে বসানো হয়েছে। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি, VA আর রকেটের সাপেক্ষে, ইউ আদিবেগ, এর আদিবেগ রকেটের সাপেক্ষে, ধরলাম এটা ছিল এক্স থেকে এক্স বাদ দিয়ে 0 হয়ে গেছে। আর আমি যদি এর ত্বরণ চিন্তা করি রকেটের সাপেক্ষে, এই বস্তুটার কোনো ত্বরণ এখন আর নাই, কিন্তু রকেটের একটা ত্বরণ আছে পিছের দিকে, তাহলে বিয়োগ করলে -2 হয়। ওই -2টা এখানে বসাইছি। তার মানে ওভারঅল আমি আলটিমেটলি পাচ্ছি, এখানে তো ওর একটা আদিবেগ দিয়ে ছুটছিলাম, একটা কথা ভুল বলে ফেলছি, ও একটা ইনিশিয়ালি আদিবেগ দিয়ে ছুটছিলাম, সেটা হচ্ছে 0.3। আমি ওই জিনিসটা খেয়ালই করি নাই। ওর রকেটের যদি একটা বেগ থেকে থাকে এক্স, রকেটের শুরুতে রকেটের বেগ যদি হয়ে থাকে এক্স, তাহলে এক্স প্লাস 0.3, এই বেগে ওকে ছুটছি -x, তাহলে শুরুতে ওর আদিবেগ ছিল 0.3। আর ত্বরণটা যদি, ওর শুরুতে কোনো ত্বরণ ছিল না, ওর বা সামনের দিকে যখন যাচ্ছে পুরো গতিপথে ওর কোনো ত্বরণ নাই, কিন্তু রকেটের উল্টো দিকে ত্বরণ আছে, সামনের দিকে ত্বরণ আছে, সেই 2 ত্বরণটা বাদ দিলে ওর ত্বরণ থাকে -2। তারপরে আমি VA পেয়ে যাচ্ছি 0.3 -2t, এইটা আমি পেয়ে যাচ্ছি। বা আমাকে যদি বলা হয় যে এ বস্তুটা কতটুকু সামনে আগাবে, সেটা যদি জিজ্ঞেস করে, তাহলে SA ইজিকস টু আমি বলতে পারি UT প্লাস হাফ AT স্কোয়ার, ইউ কত, ইউ হচ্ছে 0.3 ইন্টু টি মাইনাস হাফ ইন্টু ত্বরণটা 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি SA ইজিকস টু 0.3t মাইনাস টি স্কোয়ার। এবার আমরা যদি একটু বি বস্তুটার দিকে তাকাই, নাও বি বস্তুটার দিকে যদি আমি তাকাই তাহলে কি হচ্ছে, বি বস্তুটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, বি বস্তুটার আদিবেগ ইউবি কার রেসপেক্টে, রকেটের রেসপেক্টে, রকেটটা যাচ্ছে এই দিকে আর ও আসতেছে এই দিকে, তার মানে এটা -0.2। আর এইখানে দেখেন, আমরা যদি রকেটের রেসপেক্টে ওর ত্বরণ চিন্তা করি, রকেটের রেসপেক্টে যদি আমরা ওর ত্বরণ চিন্তা করি, এ বি উইথ রেসপেক্ট টু আর, তাহলে কি হবে, সেটা হবে হচ্ছে -2, কারণ রকেট যাচ্ছে সামনের দিকে আর ওর তো এইদিকে কোনো ত্বরণ নাই, তো -2। তাহলে আমরা যদি এস বি যদি চিন্তা করি তাহলে আমার কত আসবে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ কত, ইউ হচ্ছে আমাদের -0.2t মাইনাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। ওর আদিবেগও এইদিকে, ওর ত্বরণও এইদিকে, তাহলে দুইটা মিলে ওর থাকে হচ্ছে -0.2t মাইনাস টি স্কোয়ার। এটা হচ্ছে এস বি। তাহলে এস বি এই ভ্যালুটাকে একটা নেগেটিভ ভ্যালু আসবে, তাই না, এস বি এই ভ্যালুটা একটা নেগেটিভ ভ্যালু আসবে। এখন এই দুটাকে যদি আমি কম্বাইন করি, এখন আমার এস বি একটা নেগেটিভ ভ্যালু আসছে। এখন এস এ থেকে যদি আমি এস বিটা বাদ দিই, তাহলে এই টোটাল বিয়োগ ফলটা আসবে হচ্ছে 4 মিটার। কারণ এস এটা এই দিকে, এস বিটা মাইনাস আসছে, মানে এই দিকে মাইনাস দুইটা যোগফল যদি করি তাহলে হচ্ছে 4। তাহলে এস এ কত, এস এ হচ্ছে 0.3t মাইনাস টি স্কোয়ার, এস বি কত, মাইনাস হচ্ছে প্লাস 0.2t আর প্লাস টি স্কোয়ার ইজ ইকস টু 4। তাহলে আমার যেটা হচ্ছে, এই পুরো ইকুয়েশন করতে যে টি স্কোয়ারের কাটাটি চলে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে 0.3 থেকে 0.3 আর 0.2 যেটা মিলে 0.5t ইজ ইকস টু 4। দ্যাট মিনস এখান থেকে টি চলে আসতেছে 8 সেকেন্ড। তার মানে 8 সেকেন্ড পর তারা পরস্পর মিলিত হবে।
তার মানে 8 সেকেন্ড পর তারা পরস্পর মিলিত হবে। তো পুরা ম্যাথটা আমরা একটু একটু ঠান্ডা মাথায় আরো একবার বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি হবে। সো আমাদেরকে প্রথমত কি করতেছে দেখেন, আমরা এই ম্যাথটাতে যত ধরনের যত ক্যালকুলেশন করব সবকিছু রকেটের সাপেক্ষে হিসাব করব। তাহলে এই বস্তুটা সামনের দিকে যাচ্ছে কিছু অংশ, এই বস্তুটা সামনের দিকে যাচ্ছে কিছু অংশ। তো ওইটা আমরা কিভাবে বের করব? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমার প্রথমে এই পার্টটুকু আমি করছিলাম, এটা যদিও খুব একটা দরকার নাই, বেগ বের করার খুব একটা দরকার নেই, জাস্ট আমি আগে থেকে যেহেতু মুখস্থ না সলিউশন, চিন্তা করতে করতে মানুষের সলিউশনটা বের হয়। দ্যাটস আমিও ফার্স্টে চিন্তা করলাম, বেগ বের করলাম, দেখলাম বেগ কাজে লাগে না, আসলে সরণগুলা কাজে লাগবে। তো প্রথমত আমরা চিন্তা করছি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই রকেটটা সামনের দিকে যদি এক্স বেগে গতিশীল থাকে, তার মানে শুরুতে ওরও এক্স বেগ ছিল, আরো এক্সট্রা করে একটা 0.3 ওকে বেগ দিছি, তাহলে ওর শুরুতে বেগ এক্স প্লাস 0.3। কিন্তু রকেটের সাপেক্ষে বের করছি, যার সাপেক্ষে বের করতে হয় তাকে বিয়োগ করে দিতে হয়, তো বিয়োগ করে দিয়ে আমি 0.3 পাইছি, তাহলে ওর আদি বেগ রকেটের সাপেক্ষে 0.3। তো এই যে আমি এখানে 0.3 ইন্টু টি বসাইলাম। এবার হাফ এটি স্কোয়ার, ওকে যখন আমি রকেটের সাথে লাগায় রাখছিলাম তখন রকেটের ত্বরণ 2 সেটাই ওর ছিল। যখন ওকে ছুড়ে মারছি, রকেটের দেয়ালের সাথে আর লেগে নেই, রকেটের ভিতর সে মুক্তভাবে দৌড় দিছে, তখন তার আর নিজস্ব আলাদা কোনো ত্বরণ নাই। ত্বরণ কখন থাকে? যখন কনস্ট্যান্টলি ওকে ধাক্কা মারে। ওকে তো আর কেউ ধাক্কা মারতেছে না, ওর কোনো ত্বরণ নাই, কিন্তু রকেটের তো সামনের দিকে ত্বরণ আছে। তাহলে ওর ত্বরণ নাই কিন্তু রকেটের ত্বরণ আছে, ওর ত্বরণ থেকে রকেট ত্বরণটা বাদ দিলে, কেন বাদ দিলাম? আপেক্ষিক ত্বরণ যখন হিসাব করে, আপেক্ষিক বেগ যখন হিসাব করে, যার সাপেক্ষে হিসাব করে তারটা বাদ দিতে হয়। ওইটা বাদ দিয়ে আমি -2 পাইলাম, এই জন্য এই ত্বরণের জায়গায় আমরা -2 বসাইছি। তারপর এখান থেকে পেয়ে গেলাম যে এই বস্তুর সরণ হচ্ছে এইটুকু। ঠিক আছে, তাহলে আমরা এই বস্তুর সরণটা কতটুকু পাইছিলাম? এই যে এই বস্তুটার সরণ এ কতটুকু যাবে, এস এ, এইটা আমরা পেয়ে গেছিলাম হচ্ছে এই 0.3 টি মাইনাস টি স্কোয়ার, এটা পাইছি। আচ্ছা, এখন এখন আপনি চিন্তা করেন বি বস্তুর ক্ষেত্রে আসছেন, বি বস্তুর ক্ষেত্রেও সেম। বি বস্তুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বি বস্তুর আদিবেগ, বি বস্তুর আদিবেগ কি? আমি এই রকেটটা যদি এক্স বেগে যায়, ওরও এক্স বেগ ছিল, তো এক্স এক্স তো কাটাকাটি চলে যাবে, কিন্তু ওই বি বস্তুটার এক্সট্রা করে এই দিকে একটা 0.2 দেওয়া হয়েছে, এই দিকটা তো আমি নেগেটিভ ধরছি, এই দিকটা যদি আমার পজিটিভ হয়, এই দিকটা যদি আমার পজিটিভ হয় তাহলে এই দিকটা কি নেগেটিভ। তো যেহেতু এটা নেগেটিভ তাই আদিবেগটা আমি মাইনাস দিছি। আর এই বি বস্তুটাও যখন রকেটের দেয়াল থেকে আমি ছুড়ে মারছি, তখন ওর আর কোনো ত্বরণ নেই, কিন্তু রকেটের তো একটা ত্বরণ আছে, তাহলে ওর ত্বরণ 0 মাইনাস রকেটের ত্বরণ 2, তো -2। এখন দেখেন ওর আসলে বেগও এইদিকে, ওর সরণও ত্বরণও এইদিকে, বেগ আর ত্বরণ এইদিকে, তাহলে ওর সরণটাও এইদিকে। তাহলে এই বস্তুটার কতটুক সরণ হয়েছে, এটা হচ্ছে এস বি। ঠিক আছে, এস বি। তাহলে এস বি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। সো এখন তাহলে আপনি বের করলেন কি? আপনি বের করলেন হচ্ছে ইউ বসাইলেন -0.2, কেন? কারণ ওকে তো এই দিকে ছুড়া মারা হয়েছে। তারপর এ বসাইলেন হচ্ছে -2, কারণ ও তো ত্বরণ নাই, কিন্তু রকেটের সাপেক্ষে ও ত্বরণ হচ্ছে 0 - 2, দ্যাট মিনস -2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে আপনি এস বি পাইলেন। তাহলে আপনি বললেন ভাইয়া এস এ পাইলাম, এস বি পাইলাম, এস বি পাইলাম কত? এখন দেখেন এস বি, আপনার কাছে মনে হচ্ছে ভাইয়া আপনি মানটা তো এখানে এস এ প্লাস এস বি সেটাও তো 4 হইতে পারতো, কারণ যে টোটাল দৈর্ঘ্যটা তো 4। কিন্তু ভাইয়া আপনি এস এ মাইনাস এস বি এইটা কেন করলেন? চিত্র দেখে মনে হচ্ছে না ভাইয়া এস এ প্লাস এইটুকু এস এ এইটুকু এস বি, তাহলে এই দুইটার সমষ্টি না হওয়ার কথা ভাই, এই দৈর্ঘ্যটার সমান 4 মিটার, কেন আপনি মাইনাস করলেন? এই মাইনাস কেন করলাম এইটা বোঝাটা খুব 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 ইম্পর্টেন্ট। কেন দেখেন ভাইয়া, এটা হচ্ছে এইরকম, আহ আমরা এইখানে যে নেগেটিভ ভ্যালুটা আসছে, নেগেটিভ ভ্যালুটা আসছে কেন? নেগেটিভ আসছে এই দিকে যদি হইতো পজিটিভ হইতো, এই দিকে ভ্যালুটা নেগেটিভ। ধরেন ব্যাপারটা এরকম, আমি বললাম যে ভাইয়া এই মানটা জাস্ট এক্সাম্পল হিসেবে চিন্তা করেন, এটা একদম এক্সাক্ট হইতে হবে তা না। ধরেন হইতেই পারে যে ভাইয়া এই মানটা হচ্ছে 2.5 মিটার ধরলেন, সরি 2.5 না, ধরেন একটু কম বলি, ধরেন এই ভ্যালুটা হচ্ছে 1.5 মিটার ধরলাম। এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আসবে হচ্ছে ধরেন -2.5 মিটার। কেন? এখানে তো আসলে সবকিছুই নেগেটিভ, সবকিছুই নেগেটিভ আকারে আসছে না? এই যে টি যদি বসান, কিছু একটা আসবে টি, ওইটা আপনার একটা নেগেটিভ ভ্যালু দিবে। তো আপনি তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি কি এরকম লিখবেন 1 - 2.5 = 4? আপনি তো এটা লিখবেন না, আপনি কি লিখবেন 1.5 মাইনাস -0.25, এই দুইটা মিলে হচ্ছে আপনার কত আসবে? 4 আসবে। তাহলে আপনাকে যেটা করতে হবে এই দুইটার পরম মানটা নিতে হবে। আমরা তো বুঝতেই পারতেছি যে ভাইয়া এইখানে এই যে
এসবির ভ্যালুটা ও নেগেটিভ আকারে দেখাবে, কারণ ও যাচ্ছিল সামনে কিন্তু ওর সরণটা উল্টো দিকে হয়েছে, উল্টো দিকে হওয়ার কারণে সরণটা নেগেটিভ ও শো করবে। কিন্তু আমাকে তো নেগেটিভ মান নিতে হবে না, আমাকে তো দুইটার পজিটিভ মান মিলায় হচ্ছে 4 আনতে হবে। ওই পারপাজে আমি এসবিটার পজিটিভ মানটা নিছি, অর্থাৎ এখানে এই যে মানটা আসে সেই মানটাকে আমি অল্টার নেগেটিভ করে উভয়টাকে পজিটিভ করে তারপর আনছি। ফলে টি স্কয়ার কাছাকাছি গেছে, একটা ইকুয়েশন ছিল, এখান থেকে টি চলে আসছে 8 সেকেন্ড। এইটুকু হচ্ছে ভাইয়া সলভ করছি। এটা খুবই স্পেশাল একটা প্রবলেম। এই প্রবলেমটা ধরতে পারছেন কিনা ভাইয়াকে একটু একটু কমেন্ট করে জানান। আচ্ছা, অনেকে বলছে ক্লিয়ার, সানডেতে ফিজিক্স এক্সাম কলেজে, ফিয়ামানিল্লাহ, ভালো করবেন ইনশাল্লাহ। সাদিয়া বলছে ক্লিয়ার, ওকে ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কেউ ক্লিয়ার বলে নাই? আচ্ছা, ইশরাক বলছে ভাইয়া আপনার পড়া অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। ইশরাক ক্লিয়ার, আহমদ ক্লিয়ার, নুরা ক্লিয়ার, ওকে, অনেকে ক্লিয়ার বলছে, থ্যাংক ইউ। ডান, তাহলে আমরা এইটুকু করে ফেললাম। 75 শেষ। চলেন এবার হচ্ছে 76-এ যাব। 76টা আরো একটা স্পেশাল প্রবলেম। আমরা 4:30-এ শেষ করে দিব, যেন আসরের কিছু ওয়াক্ত থাকে, আমরা আসরের নামাজটা যেন পড়ে নিতে পারি। সো এরপরে চারটা আমরা কত করলাম? 75, 76, P76। এই অঙ্কটাও খুব স্পেশাল একটা অঙ্ক। এই অঙ্কে বলা হচ্ছে যেটা, যে এত মিটার উচ্চতার একজন ব্যক্তি, এত মিটার উচ্চতার একজন ব্যক্তি এত মিটার ল্যাম্পপোস্টের থেকে সমতল ভূমিতে একটি সোজা পথ ধরে দ্রুত হেঁটে যাচ্ছেন। ল্যাম্পপোস্ট এবং ব্যক্তি সর্বদা ভূমির সাথে লম্বভাবে আছে। যদি ব্যক্তির গতিবেগ 60 সেন্টিমিটার/সেকেন্ড হয়, তাহলে ব্যক্তির সাপেক্ষে ভূমিতে তার ছায়ার অগ্রভাগের গতিবেগ হবে কত? এইটা কোশ্চেন করছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখব ইনশাল্লাহ। ওকে, কালারটা ভালো হইলো না। তো চলেন আমরা সলিউশন স্টার্ট করি। আমাদের এইখানে সিস্টেমটা কিরকম একটু খেয়াল করি আমরা। এইখানে হচ্ছে ধরেন একটা পথ আছে, এইখানে একটা ল্যাম্পপোস্ট আছে যেটা দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, ঠিক আছে, 4 মিটার হাইটের একটা ল্যাম্পপোস্ট আছে। আর এইখানে ধরেন একটা লোক আছে, এই লোকটা তার হাইট হচ্ছে কত দেওয়া? 1.6 মিটার। তাহলে এই লোকটা কি করতেছে ভাইয়া? এই লোকটা হচ্ছে সামনের দিকে দৌড় দিচ্ছে কত বেগে? 60 সেন্টিমিটার/সেকেন্ড। তো এটা ভি ম্যান, মানুষের বেগ 60 সেন্টিমিটার/সেকেন্ড। এখন দেখেন কি হবে, আমি যদি এই ল্যাম্পপোস্টের সাথে, এই ল্যাম্পপোস্টের প্রান্তের সাথে ওইটাকে কানেক্ট করে দিই, তাহলে দেখেন একটা ঘটনা ঘটে যাবে। তাহলে একটা ঘটনা ঘটে যাবে, ঘটনাটা কি? সেটা হচ্ছে দেখেন, এই ল্যাম্পপোস্টের আলোটা তো পুরা সব দিকে ছড়ায় পড়বে, এই জায়গাগুলো তো ফুললি আলোকিত হবে, কিন্তু এই ল্যাম্পপোস্টের লাইটটা, এই যে ল্যাম্পপোস্টের যে লাইট, এই ল্যাম্পপোস্টের লাইটের আলোটা কিন্তু এইটুকু জায়গায়, এইটুকু জায়গায় কিন্তু পৌঁছাইতে পারবে না। ল্যাম্পপোস্টের লাইটের আলোটা এইটুকু জায়গায় পৌঁছাইতে পারবে না। সো আমি ধরে নিলাম এইটুকু জায়গা হচ্ছে এক্স, এইটুকু জায়গা হচ্ছে ওয়াই, ধরে নিলাম। এখন দেখেন, আমার এই যে ছায়াটা, মানে এইটুকু জায়গায় যেহেতু লাইটের আলোটা পৌঁছাইতে পারবে না, তাহলে লোকটার মাথা থেকে পা পর্যন্ত এইটুকু জায়গা হচ্ছে আলোকে ব্লক করে দিবে, এটার কারেসপন্ডিং এই এক্স পরিমাণ অংশে ছায়া পড়বে। এখন লোকটা যদি এই দিক বরাবর দৌড়াইতে থাকে, তাহলে লোকটা যত সামনে আগাবে ছায়াটা কি আস্তে আস্তে ছোট হবে না? তো ছায়াটা ছোট হওয়া মানে হচ্ছে কি, ছায়ারও একটা বেগ আছে। মানে লোকটা যখন সামনে আগায় যাবে, লোকটা যদি বেগে যায়, তাহলে এই যে ছায়ার যে অগ্রভাগ, ছায়ার যে অগ্রভাগ, লোকটা যত সামনে আগাবে ছায়ার অগ্রভাগও তো তত সামনে আগাবে। তো ছায়ার অগ্রভাগের বেগ কত হবে এটা ধরেন বের করতে বলছে। এখন তাহলে এই জিনিসটা বুঝেন কিনা, এইটা একটা, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা একটা কি সদৃশ ত্রিভুজ না? সদৃশ ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে কি এইটা বুঝেন যে ভাইয়া, আমি যদি বলি y+x/4, এই মানটা যা হবে,
আমি কি বলতে পারি ভাইয়া এক্স ডিভাইডেড বাই 1.6, মানটা এক্স্যাক্টলি তাই হবে। এই পাশে ভাই লিখি, জায়গা বেশি পাবো। ওয়াই প্লাস এক্স বাই 4 যে কথা, এক্স ডিভাইডেড বাই 1.6 একই কথা, এটা বলা যায়। এটা বলা যায়। আচ্ছা, তাহলে এইবার দেখেন আমরা এইখান থেকে কি করতে পারি, আমাদের এইখান থেকে যেই কাজটা করা যায়, যেহেতু সদৃশ ত্রিভুজ, এই পুরাটা বাই এইটা, এই পুরাটা বাই এইটা একই কথা। তাহলে এখান থেকে বলা যায় y প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 1.6। আমরা এক্স আর ওয়াই এর মাঝে একটা রিলেশন নিয়ে আসবো। এখন ছায়ার অগ্রভাগের গতি সেটা বের করতে বলছে। আমরা এই কথাটা কি বুঝি ভাইয়া, দেখেন তো, এই যে লোকটা, লোকের বেগ যেটা ভি ম্যান, ভি ম্যান সেটা আসলে ডিডিটি অফ ওয়াই কে বোঝায়। কারণ এইটুকু হচ্ছে এই ল্যাম্পপোস্ট থেকে লোকটার দূরত্ব। যত সময় যাবে তত কি ওয়াই বাড়তে থাকবে, যত সময় যাবে তত ওয়াই বাড়তে থাকবে, অর্থাৎ লোকটা দূরে সরায় যাবে। তো লোকটা কত স্পিডে দূরে সরায় যাচ্ছে সেটাই তো 60 সেন্টিমিটার পার সেকেন্ড, বা কত স্পিডে ওয়াইটা বাড়তেছে সেটাই 60 সেন্টিমিটার সেকেন্ড। তার মানে এই জিনিসটার ভ্যালুই কিন্তু 60 ছিল, এই স্টার ভ্যালুই 60 ছিল। এইটুকু ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন ছায়া কতটুকু? ছায়া হচ্ছে এইটুকু, ছায়া হচ্ছে এইটুকু। সো আমাকে যদি জিজ্ঞেস করে যে ভাইয়া তাহলে ব্যক্তির সাপেক্ষে ভূমিতে তার ছায়ার অগ্রভাগের গতি, তার মানে কি এই ছায়ার অগ্রভাগ কি এইটুকু এক্স, এই এক্সটা কত বেগে চলে যাচ্ছে এইটা আমাকে জিজ্ঞেস করছে। তাহলে আমাকে আসলে বেসিক্যালি লাগবে কি ডিডিটি অফ এক্স, ছায়াটা কত স্পিডে সামনে আগাচ্ছে, মানে এই যে এক্স যে অংশটা এটা কত স্পিডে সামনে আগাচ্ছে সেটা হচ্ছে আমাকে কোশ্চেন করছে। এখন তাহলে আমরা এই জায়গায় একটু দেখি, আমরা কি বলতে পারি ওয়াই বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 4 বাই 1.6। তাহলে এটা আসে হচ্ছে আমার 2.5। তাহলে আমি এখান থেকে পাই ওয়াই বাই এক্স হচ্ছে 1.5 বা হচ্ছে 3/2। তাহলে দেখেন আমরা এইটা পেয়ে যাচ্ছি ওয়াই ইজ ইকুয়ালস টু 1.5x, ওয়াই ইজ ইকুয়ালস টু 1.5x, সেটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। এখন তাহলে এইখান থেকে এইটা কি বোঝা যায়, এইটা কি বোঝা যায় কিনা যে আমাদের তাহলে ডিডিটি অফ ওয়াই, ডিডিটি অফ ওয়াই হচ্ছে 1.5 ইন্টু ডিডিটি অফ এক্স, ডিডিটি অফ ওয়াই হচ্ছে 1.5 ইন্টু ডিডিটি অফ এক্স। তাহলে এইখান থেকে আমরা পরের অংশে চলে যেতে পারি। তো ডিডিটি অফ ওয়াই কত ছিল, ডিডিটি অফ ওয়াইটাই দেওয়া আছে 60 ইজ ইকুয়ালস টু 1.5 ইন্টু ডিডিটি অফ এক্স। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যেটা সেটা হচ্ছে ডিডিটি অফ x is equals to 60 divided by 1.5, 60 by 1.5 কত আসে 40। তাহলে 40 মিটার পার সেকেন্ড, সরি সেন্টিমিটার পার সেকেন্ড, এটা ভুল করেন না এককটা, 40 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাই আসলে কি ছায়ার, এটাই হচ্ছে ছায়ার বেগ। এই বেগটাই আমাকে বের করতে বলছিল, ঠিক আছে। তো পুরা জিনিসটা আবার একটু দ্রুত যদি আমরা নিয়ে আসি তাহলে ব্যাপারটা কিরকম, আমার এত মিটার হাইটে একটা লোক, সে দূরে সরায় যাচ্ছে, ল্যাম্পপোস্ট থেকে ওর দূরত্ব আমি ওয়াই ধরে নিছি। তাহলে সময়ের সাথে সাথে ওয়াইটা কতটুকু বাড়তেছে সেটাই তো আসলে তার বেগ। তার মানে ডিডিটি অফ ওয়াই 60, এইটা তাকে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল। এখন আমরা যেটা করছি সদৃশ ত্রিভুজের প্রপার্টি থেকে আমরা এক্স আর ওয়াই এর মাঝে সম্পর্ক বের করছি, টোটাল ভূমি বাই লম্ব, এইটুক ভূমি বাই লম্ব। তাহলে এখান থেকে আমরা একটু সাজায় টাজায় লিখতে পারছি ওয়াই আর এক্স এর মাঝে সম্পর্ক, সেটা 1.5 আসছে। এখন পুরো ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করছি টাইমের রেসপেক্টে। এই যে ডিডিটি অফ ওয়াই সেটা তো আমাকে দেওয়া আছে 60, সেই 60 বসাইছি 1.5 ইন্টু ডিডিটি অফ এক্স। এক্স অংশটাই কি ছায়া ছিল, তাহলে এক্স অংশটার পরিবর্তনের হার, এক্স অংশের পরিবর্তনের হার, তার ওইটাই তো আসলে ছায়ার পরিবর্তনের হার বা ছায়ার গতিবেগ। তো ওইটা আমরা এখান থেকে বের করে নিছি 40 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের 76 শেষ, চলেন এবার আমরা 77-এ যাব।
77 T77। এখানে আমাকে বলতেছে হুইচ অফ দ্য ফলোইং কার্ভস পসিবলি রিপ্রেজেন্ট ওয়ান ডাইমেনশনাল মোশন। একমাত্রিক গতি। একমাত্রিক গতি, একমাত্রিক গতি কি শুধু বস্তুটা সামনে যাবে পিছে আসবে এরকম, সামনে পিছে এরকম। সো এই যে আমার এইখানে দেখেন কোনটা হুইচ অফ দ্য ফলোইং কার্ভস পসিবলি রিপ্রেজেন্ট ওয়ান ডাইমেনশনাল মোশন। সো সময়ের সাথে সাথে ফেজটা বাড়তেছে, এইটা একটা দিছে। তারপর হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এরকম। তারপর হচ্ছে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স টাইমের সাথে সাথে বাড়তেছে, এইটা একটা। ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট এইভাবে আছে। সো এইটা যদিও আপনাদের এই সময়ে পারার কথা না, এটা কিভাবে বলবো দেখেন, ভেলোসিটি প্রথমটা মানে 2 নাম্বারটা যেটা আমরা কাজ করি, ভি ভার্সেস এক্স, ভি ভার্সেস এক্স আমাদের এই রকম যে রিলেশনটা, এই রিলেশনটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি যখন আমরা সিম্পল হারমোনিক অসিলেশন পড়বো। সিম্পল হারমোনিক অসিলেশনের ক্ষেত্রে আমরা দেখবো ভি ভার্সেস এক্সটা এই রকম একটা রিলেশন চলে আসে, যেটা কিনা আমাদের এই ইন্টার লাইফে পড়া একমাত্র ওয়ান ডাইমেনশনাল মোশন, যেখানে ভি আর এক্স এর মাঝে সম্পর্ক বের করতে হয়। সো আপনার যদি হচ্ছে ওইখানে থাকে, ওইটার কাছাকাছি আসতে হলে একটা প্যারাবোলা হইতে হইতো, বাট ওইটা একটা আমার প্যারাবোলা না হয়ে কি আছে, ওইটা হচ্ছে একটা সার্কেল আছে, সার্কেল হওয়া পসিবল না। তারপর ভেলোসিটির সাথে টাইম দিছে, ভেলোসিটির সাথে টাইম যদি আমরা কল্পনা করতে যাই তাহলে হচ্ছে একটা সাইনের গ্রাফ আসবে। আমরা দেখবো চ্যাপ্টার 8-এ ভি ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল আসবে। সো ওইটাও ম্যাচ করতেছে না। তারপর টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স 4 নাম্বারটা ম্যাচ করে। ফেজের সাথে টাইম চেঞ্জ হচ্ছে, এটাও আসলে আপনার ডিরেক্টলি টাইম বাড়তেই আছে বাড়তেই আছে, এটাও হওয়া সম্ভব না। সো একমাত্র ডি অপশনটাই এখানে পারফেক্টলি ম্যাচ করে। ঠিক আছে, যদিও এইটা আপনারা এখন বুঝবেন না, দ্যাটস আমি এটা এখন বাদ দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? বিকজ এইটা আপনাদের চ্যাপ্টার 8 পড়ানোর পর তারপর বোঝা যাবে। সো এইটা আপনাদের এই মুহূর্তে বেশি টাফ হয়ে যাবে। সো আমরা এইবার যেটা করব, পরে সামনের দিকে 2-1টা প্রবলেম দেখবো, ভালো 2-1টা প্রবলেম। আচ্ছা, এইটা আমরা করছি, এগুলো আমরা অলরেডি পারি। আচ্ছা, তারপর এইগুলাও আমরা করছি। আচ্ছা, তো এই টাইপের প্রবলেমগুলো না দিয়ে আমরা একটা ভালো প্রবলেম দেওয়ার চেষ্টা করব। 76-এর পর 77। তো আমাদেরকে বলছে কোন একটা বস্তুর গতি সমীকরণ, কোন একটা বস্তুর গতি সমীকরণ দেওয়া আছে v ইকুয়ালস টু 3t⁵ মাইনাস 2t। বলছে এত সেকেন্ড থেকে এত সেকেন্ডের মাঝে গড় বেগ কত, এটা বের করতে। তো গড় বেগ আমাদেরকে বের করতে হবে। চলেন আমরা সলিউশনে যাই। আমরা জানি গড় বেগ, গড় বেগ মানে কি মোট সরণ, মোট সরণ ডিভাইডেড বাই হচ্ছে মোট সময়, তাই না? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। সো এখন আমাদেরকে মোট সময়, আমরা 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের মধ্যে কাজ করছি, তাহলে 5 মাইনাস 2 এটা হচ্ছে মোট সময়। সরণ যদি বের করতে চাই তাহলে আমরা কি করতে হয়, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। কেন? আমরা এই জিনিসটা তো জানি, এই জিনিসটা জানি যে ভি ইজ ইকুয়ালস টু ডিডিটি অফ এস। তাহলে এইখান থেকে ডিএস আমরা কি জানি, ভি ডিটি। তাহলে টোটাল সরণ যদি চাই আমাকে কি করতে হবে, ভি ডিটি কে ইন্টিগ্রেশন করতে হবে কত থেকে কত সময়ের মাঝে। আমরা শুরু করতেছি টাইমটা হচ্ছে 2 সেকেন্ডে, শেষ করতেছি 5 সেকেন্ডে। এই সময়ের মাঝে আমাকে কাজটা করতে হবে। তাহলে নিচে ভাগ করলে আসে 3, এখানে ভি এর মানটা যদি বসাই কত আসে, 3t⁵ মাইনাস 2t ডিটি। কত থেকে কতর মাঝে, 2 থেকে 5 এর মাঝে। আচ্ছা, 1/3 বাইরে নিই। ইন্টিগ্রেশন যখন করব
টি টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার এন এর মতো করে চিন্তা করেন, তাহলে পাওয়ার একবারে নিচে সেই পাওয়ার দ্বারা ভাগ হয়, মাইনাস 2 ইন্টু টি এর পাওয়ার এক বাড়ছে, সেই পাওয়ার দিয়ে ভাগ হয়েছে কত থেকে কত, 2 থেকে 5 এর মাঝে। আচ্ছা, কাটাকাটি করার পর কি থাকে, কাটাকাটি করার পর থাকে হচ্ছে টি টু দি পাওয়ার 6, কাটাকাটি করার পর থাকে হচ্ছে টি টু দি পাওয়ার 6/2 মাইনাস টি স্কোয়ার, লিমিট হচ্ছে 2 থেকে 5, এখানে তো 1/3 আছে। তো এরপর যদি আমরা একটু কাজ করি এইদিকে, এরপরে এখানে চলে গেলাম, ভি বার ইজ ইকুয়ালস টু 1/3 ইন্টু হাফ, যদি কমন নিই তাহলে টি টু দি পাওয়ার 6 এর জায়গায় 5 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 6 মাইনাস টি স্কোয়ারের জায়গায় 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। পুরো সবকিছু ডাটা আমি জানি, জাস্ট মান বসাবো, তার আমার অ্যান্সার দিয়ে দিবে। তাহলে 5 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 মাইনাস 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, যা পাইছি পুরোটাকে 3 দ্বারা ভাগ করব, 2586 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। ও, এটা P77 না, P76 করছি, তো 77টা আমি বাদ দিয়ে দিছি, কারণ হচ্ছে ওইটা আপনাদের এই মুহূর্তে করলে আপনাদের সিলেবাসের বাইরে চলে যাবে, সো আমি এই মুহূর্তে এটা করবো না। তো আমরা 77 নাম্বার পর্যন্ত করে ফেললাম, ডান। আরো 8 মিনিট আছে, আমরা আরো 2-1টা প্রবলেম দেখতে পারি। 77-এর পর চলেন আমরা 78-এ যাব। P78 আমাদেরকে বলে দিচ্ছে যে v is equals to t cube, সরি, v equals to t স্কয়ার প্লাস 5 হলে কোন মুহূর্তে ত্বরণ টি স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়ালস টু ত্বরণ সর্বোচ্চ তো আমাকে বেগের একটা সমীকরণ দেওয়া আছে, বেগের সমীকরণটা হচ্ছে v is equals to t স্কয়ার মাইনাস t স্কয়ার প্লাস 5 টি স্কয়ার ওয়াই স্কয়ার এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ay, এইরকম। ধরেন আমি এটাকে এরকম দিয়ে দিলাম, মাইনাস টি স্কয়ার সর্বোচ্চ হবে, তাহলে হচ্ছে আমার মাইনাস, তাহলে হচ্ছে যে এটা এইভাবে যাবে এখানে। তো আমাকে ধরেন এইভাবে বলে দিল, বলছে ভি যদি এত হয়ে থাকে তাহলে কোন মুহূর্তে ত্বরণটা সর্বোচ্চ হবে, সেই সর্বোচ্চ ত্বরণের মান নির্ণয় করতে হবে। এখন আমরা যদি সলিউশনে আসি তাহলে দেখেন, আমরা জানি ত্বরণ মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ অফ ভেলোসিটি। বেগকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণ পাই, আর এটাকে যদি ডিফারেন্সিয়েট করি ডিডিটি অফ মাইনাস টি স্কয়ার প্লাস 5। এখন টি স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2t, 5কে ডিফারেন্সিয়েট করলে 0। এখন তাহলে আমরা বুঝতেই পারতেছি যে যখন আমরা ত্বরণকে বলছে v is equals to মাইনাস টি স্কয়ার প্লাস 5 হলে কোন মুহূর্তে ত্বরণ সর্বোচ্চ হবে, এটা জিজ্ঞেস করছে। কোন মুহূর্তে ত্বরণ ও বেগ, আরেকটা জিনিস একটু বলে দিই,
ত্বরণ ও বেগ সর্বোচ্চ হবে তার মান নির্ণয় করো। এখন তাহলে আমরা এইটা বের করলাম যে ত্বরণের ইকুয়েশন আসে এটা, বেগ সর্বোচ্চ হবে, বেগ সর্বোচ্চ হতে হলে, বেগ সর্বোচ্চ হতে হলে এ দ্যাট মিনস ডিডিটি অফ ভি হইতে হবে হচ্ছে 0। যেই মুহূর্তে, মাথায় রাখবেন, যেই মুহূর্তে আপনার ত্বরণটা হচ্ছে 0 হয়, অর্থাৎ বেগের প্রথম ডিফারেন্সিয়েশন 0 হয়, সেই মুহূর্তে কি হয়, ত্বরণটা হচ্ছে সর্বোচ্চ হয়, বা সরি সেই মুহূর্তে বেগটা সর্বোচ্চ হয়। তাহলে আমরা বুঝতে পারলাম -2t + 0 ইজ ইকুয়ালস টু 0, বা হচ্ছে যাই হোক 0 লেখার দরকার ছিল না, 0, তার মানে হচ্ছে t ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ড এ বেগ সর্বোচ্চ, বেগ সর্বোচ্চ। তাহলে বেগ কত, অতএব ভি ম্যাক্সিমাম, অতএব ভি ম্যাক্সিমাম হচ্ছে আমরা যেটা পাবো, এই যে সূত্রটা আছে -t² + 5, এখানে t ইজ ইকুয়ালস টু 0 বসাবো। তাহলে আমাদের -0² + 5 দ্যাট মিনস 5 মিটার পার সেকেন্ড, সেইটা হচ্ছে সর্বোচ্চ, এইটা হচ্ছে আমার সর্বোচ্চ বেগ। ওকে, তাহলে আমাকে বলছে ভি যদি এত হয়ে থাকে তাহলে কোন মুহূর্তে ত্বরণ ও বেগ সর্বোচ্চ হবে। তো আমরা ফার্স্টে বেগেরটা বের করলাম, যে যেই মুহূর্তে কি হয়ে থাকে, যেই মুহূর্তে হচ্ছে আপনার বেগের প্রথম ডিফারেন্সিয়েশন 0 হয়, অর্থাৎ ত্বরণটা 0 হয়, ওই মুহূর্তে বেগটা সর্বোচ্চ হয়। বেগ সর্বোচ্চ হইতে হইলে আপনাকে হচ্ছে এই কন্ডিশনটা মানতে হয়। তাহলে ওইখান থেকে দেখলাম -2t = 0 হইতে হবে, বা t = 0 সেকেন্ড হইতে হবে। তাহলে এই মেইন বেগের ইকুয়েশনে যদি আমরা টি এর ভ্যালু 0 বসাই, তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি যে 5 মিটার পার সেকেন্ড বেগের সর্বোচ্চ মান। এবার আসেন ত্বরণের জন্য। ত্বরণের জন্য যদি আমরা কাজ করি, এ কত ছিল, এ ছিল হচ্ছে -2t। এখন ডিডিটি অফ এ, ডিডিটি অফ এ কি -2, তার মানে হচ্ছে আমার এই জিনিসটা কি কখনো 0 হওয়া পসিবল, এই জিনিসটা কখনো 0 হওয়া পসিবল না। অতএব ত্বরণ কখনো সর্বোচ্চ হবে না, ত্বরণ কখনো সর্বোচ্চ হবে না। কেন সর্বোচ্চ হবে না, দেখেন, টি যত আপনি সময় বাড়াইতে থাকবেন তত টি এর মান কমতে থাকবে, কমতে থাকবে। কখনোই হচ্ছে আপনার ত্বরণ একেবারে সর্বোচ্চ, একেবারে সর্বনিম্ন এরকম হওয়া পসিবল না। তাহলে ত্বরণ কখনো সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে না। সর্বোচ্চ এটা অবলিক দিয়ে দেওয়া যায়। ওকে, তাহলে আমাদের 78 নাম্বার প্রবলেম এইটাও ডান। লাস্ট একটা প্রবলেম করে আজকে আমরা শেষ করে দিব, দ্যাট ইজ P79। P79 যে প্রবলেমটা বলতেছে সেটা হচ্ছে, এইটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের এই হচ্ছে একটা বিন্দু, এটা বললাম পি বিন্দু। তো আমাকে এখানে কেন্দ্রটা দিয়ে দিছে, এবং এইখানের এই অ্যাঙ্গেলটা আমাকে বলে দিছে, এই অ্যাঙ্গেলটা বলে দিছে 30 ডিগ্রি, ওমেগা বলে দিছে 10 রেডিয়ান পার সেকেন্ড, আর এম বলে দিছে 2 কেজি। ওকে, তাহলে কোশ্চেন হচ্ছে পি বিন্দুতে সুতার টান কত, পি বিন্দুতে সুতার টান কত, এই হচ্ছে আমাদের প্রশ্ন। চলেন আমরা সলিউশন দেখি, এবং এই সলিউশন দেখার পর আমরা ক্লাসটা শেষের দিকে চলে যাব। তো আমাদেরকে এখানে দেওয়া আছে, দেখেন এই বস্তুটা এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে, আমরা তো একদম বটম এই প্রান্তগুলোতে বের করতে পারি, মাঝামাঝি যদি কোনো একটা পয়েন্টে দিয়ে দেয় সুতার টান কত, তাহলে আমরা কিভাবে বের করব। আমরা এই জিনিসটা জানি, ব্যাসার্ধ বরাবর যতগুলো বল পড়বে সবগুলো বল বা তাদের উপাংশের লব্ধি হবে কেন্দ্রমুখী বল। তাহলে আমরা এইটাকে যদি ও বলে নিই, তাহলে আমরা কি বলতে পারি, পি ও বরাবর এমজি এর উপাংশ, এটা একটু চিন্তা করেন কত হবে,
আপনার এই পি বিন্দুতে, এই যে পি বিন্দু, এইখানে ওজন কাজ করতেছে কি এই বরাবর, ওজন কাজ করতেছে এই বরাবর, আর এই ওজনের এই দিক বরাবর একটা উপাংশ কাজ করবে। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, তাহলে এই ওজনের এদিক বরাবর একটা উপাংশ কাজ করবে mg cos 30। এইটা যদি mg হয়, এদিকে mg cos 30 কাজ করবে, তার অপোজিট দিকে হচ্ছে সুতার টান টি কাজ করতেছে। এখন ব্যাসার্ধ বরাবর যতগুলা বল, কয়টা বল কাজ করছে? দুইটা, একটা হচ্ছে টি আর একটা mg cos 30। বলুন ভাই mg sin 30 নিবেন না? mg sin 30 আসলে এই রেখার সাথে বা ব্যাসের সাথে লম্বভাবে কাজ করে। লম্বভাবে কাজ করলে ওইটার আর কোনো ইম্প্যাক্ট বা এফেক্ট ব্যাসার্ধ বরাবর থাকবে না, শুধুমাত্র mg cos 30 এইটার এফেক্টটাই হচ্ছে এই বরাবর পড়বে। তাহলে আমরা এইটা পাচ্ছি হচ্ছে mg cos 30। এখন ব্যাসার্ধ বরাবর আমরা নাও এখন যেই কাজ করব সেটা হচ্ছে সবগুলা বলের লব্ধি সেটা কি হইতে হয়? এম ওমেগা স্কোয়ার আর, কেন্দ্রমুখী বল হইতে হয়। তাহলে কেন্দ্রের দিকে কোন বলটা কাজ করতেছে? পি বিন্দুতে সুতার টান টিপি, বিন্দুতে সুতার টান টিপি, এখানে আমরা সুতার টান টিপি ইউজ করতেছি। মাইনাস আপনি দেখেন mg cos 30 তো তার উল্টো দিকে কাজ করতেছে, তাহলে লব্ধি হবে কি দুইটার বিয়োগফল mg cos 30। এই দুইটা মিলে আসলে m ওমেগা স্কোয়ার আর তৈরি করতেছে। তাহলে টিপি সেটাই আমাকে বের করতে হবে, সেটা তাহলে আমরা বের করতে পারবো m কমন নিলে g cos 30 প্লাস ওমেগা স্কোয়ার আর। m কত? m হচ্ছে ভাইয়া 2 কেজি, g হচ্ছে 9.8, cos 30 হচ্ছে √3/2 প্লাস ওমেগা হচ্ছে বলে দিছে 10 স্কোয়ার ইন্টু আর। আর কি দেওয়া ছিল কোশ্চেনে? আর যদি দেওয়া না থাকে ভাইয়া দিয়ে দিচ্ছি r ইজ ইকুয়ালস টু 3 মিটার। সো 3 মিটার সবকিছু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমার কেন্দ্রমুখী বল কত বের হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি কত আসে। 9.8 ইন্টু cos 30, ওকে, প্লাস 100 ইন্টু 3, যা আসছে তার সাথে 2 গুণ, দ্যাট মিনস আমার 616.974 এত নিউটন, 916.674 এত নিউটন। এই হচ্ছে আমার এই মুহূর্তে সুতার টানের মান। ঠিক আছে ভাইয়া, ওইটা টিপি জায়গায় টিসি হবে না? না টিসি না, টিসি তো সি বিন্দু। এখানে কি কোনো সি বিন্দু আছে? এখানে কোনো সি বিন্দু নাই। আর হ্যাঁ, আপনারা যেটা বলেন কেন্দ্রমুখী বল, ওইটা হচ্ছে এফসি। তো এই যে এফসি হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, টিপি থেকে mg cos 30 মিলে এই বরাবর যে লব্ধি বলটা সেটাই হচ্ছে এফসি, যেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। ওকে, সো আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ। আমরা আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি, আজকের ক্লাস এই পর্যন্তই। এবং সামনে যেটা হবে, আপনাদের জন্য কয়েকটা হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্ক গুলো আপনারা একটু করার ট্রাই করবেন। আই হোপ এখন আপনাদের জন্য এই চ্যাপ্টারে যত হোমওয়ার্ক ছিল সবগুলো অনেকটুকু ইজি হয়ে যাবে। এখানে অনেকগুলো হোমওয়ার্ক আছে, একটু দেখে নিবেন, ইনশাল্লাহ পারবেন। এখন সবগুলাই সহজ, কারণ এই চ্যাপ্টারে যত ধরনের থিওরি ছিল অ্যাডভান্স নরমাল সব থিওরি আমরা কমপ্লিট করে ফেলছি। আগামীতে 3টা ক্লাস হবে, সেই ক্লাসগুলো সিকিউ সলভিং, এমসিকিউ সলভিং এবং অ্যাডভান্স প্রবলেম সলভিং। সেই সময় আমরা আরো কিছু ম্যাথ করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।